ওয়েলকাম এভরিওয়ান। মাই নেম ইজ নদী। আপনাদের সাথে অনেকদিন যাবতই কথা হচ্ছে। আমি ওয়াক টু সেনিটি ডিসি থেকে আপনাদের সাথে একসাথে হয়েছি। আমরা বেশ কিছুদিন থেকে মেন্টাল হেলথ নিয়ে বিভিন্ন আলোচনা করছি, সামথিং দ্যাটস ভেরি ডিয়ার অ্যান্ড ইম্পর্টেন্ট টু আস। যেমন ধরেন আমরা এর আগে বাচ্চাদেরকে নিয়ে কথা বলেছি, আমরা টিনেজার্সদেরকে নিয়ে কথা বলেছি, বড়দের স্ট্রেস নিয়ে কথা বলেছি, রিলেশনশিপ নিয়ে কথা বলেছি। একটা সেক্টর আসলে আমাদের টাচই করা হয়নি। সে কারণে আমরা ডিসিশন নিয়েছি যে এবার আমরা আসলে এল্ডারলি যারা আছেন তাদেরকে নিয়ে এবং যারা তাদের কেয়ার গিভার তাদেরকে নিয়ে কথা বলবো। সেই কথাটা বলার জন্য আজকে আমাদের সাথে এই প্রথম আসলে আমরা একজন আমেরিকা থেকে একজন সাইকিয়াট্রিস্ট আমাদের সাথে নিয়েছি, ডক্টর নুরুন বেগম ডেইজি। আমি ডেজি আপা বলেই ওনাকে বেশি ডাকি। আপু মনোপশু স্কলারশিপ নিয়ে জাপানে গিয়ে পিএইচডি করেছেন, তারপরে আমেরিকাতে উনি ইউসিএমএল এর মাধ্যমে যেভাবে করে আর কি বিভিন্ন ডক্টরসরা এখানে এসে তারপরে ফুল ডক্টর হয়, আপু সেভাবে সাইকিয়াট্রিস্ট হিসেবে পরে মনে হয় আপু বলছিলে যে অ্যালজাইমার্স নিয়ে তোমার মেইন স্পেশালিস্টটা ছিল। হ্যাঁ, আমি রিসার্চ করেছি অ্যালজাইমার্স ডিজিজের মলিকুলার রিসার্চ। তারপরে তো এখানে রেসিডেন্সি করতে চলে এসেছি সাইকিয়াট্রিতে। রেসিডেন্সি শেষ করে এখন গত 10 বছর ধরে প্র্যাকটিস করছি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট এট ইউনিভার্সাল হেলথ সার্ভিস। মাশাআল্লাহ, দ্যাটস মানে আমাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এন্ড প্রাউড একটা বিষয় যে আমাদের ডক্টরসরা আসলে দেখা গেছে যে বাংলাদেশ থেকে এমবিবিএস করে এসে অনেকেই এখন আমরা দেখছি যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন সায়েন্টিফিক ভাবে যেভাবে অবদান রাখছে, ঠিক তেমনি আসলে ডক্টরস হিসেবেও অনেক অবদান রাখছে, যেটা আসলে আমরা বাংলাদেশে বা অন্যান্য দেশিরা আসলে ইট গিভস ব্যাক টু দেয়ার কান্ট্রি ইন এ ডিফারেন্ট ওয়ে। এছাড়া আমাদের সাথে আছে মনসুরুল আজিজ। আমি ওকে পরিচয় করে দেওয়ার কিছু নাই, আসলে বাংলাদেশে ওকে সবাই চিনে, বাট ও নগদে কাজ করে ব্র্যান্ড হেড হিসেবে। বাট আজকে আসলে আমি মনসুরুলকে আসতে বলেছি আমাদের এখানে একজন সন্তান হিসেবে, বিকজ আমি অফটেন ওর ফেসবুকে ওর বাবাকে নিয়ে মাকে নিয়ে অনেক মজার মজার পোস্ট দেয়, সেটা আমার খুব মজা লাগে। টাচ করে যে মনে হয় যে কেয়ার গিভিংটা বাংলাদেশে মনে হয় যেন একটা মানে বাংলাদেশে আসলে না, ওয়ার্ল্ড ওয়াইড একটা মেয়েদের কাজ বাবা মাকে টেক কেয়ার করা। বাট আমি মনসুরুলকে সবসময় দেখি যে হি টেক্স great care in a funny way, and I really like it, so that's why I invited him today. Thank you, Monsurul. থ্যাংক ইউ নদী আপু। আর এছাড়া আজকে একজন স্পেশাল গেস্ট আছে আসলে আমাদের সাথে, তাহমিনা রশিদ মুন্নি। ও এখানে একজন অকুপেশনাল থেরাপিস্ট, ফ্লোরিডাতে একটা রিহ্যাবে কাজ করছে। ওর আরেকটা বড় পরিচয় হলো আমার বড় বোন। সো অনেকেই আসলে ভাবে যে আমার ছোট একটা বোন আছে, ও ডাক্তার। আমার ফ্যামিলিতে আবার অনেক ডক্টরস, আল্লাহ জানে কেন, কেন জানে আমার ফ্যামিলিতে অনেক ডক্টর। সো দেখা গেছে যে আপুকে অনেকে চিনে না, জানে না যে ও আমার বড় বোন। দেখতে আমাদের চেহারার কোনো মিল নেই। ছোটবেলায় আমরা ওকে খুব পতাতাম যে তোকে তো রাস্তা থেকে পুরাই নিয়ে আসছি, বিকজ আমরা ফাইভ ব্রাদার্স এন্ড সিস্টার, শি ইজ দ্য অনলি ওয়ান হু লুক ডিফারেন্ট। ছোটবেলায় খুব মন খারাপ করতো, কিন্তু বড় হওয়ার পরে দেখছে যে বড় হওয়ার পর ও চালাক হয়ে গেছে, বলে যে না তোদেরকে নিয়ে আসছে, আই লুক লাইক মাই ড্যাড এন্ড মাই দাদি, সো আই এম শিওর মানে পার্ট অফ দিস ফ্যামিলি ইউ গাইস মাইট নট বি। থ্যাংক ইউ মুনিয়াপা। থ্যাংক ইউ নদী আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম দর্শক এবং আমার সহকর্মী যারা এখানে আছেন আমার সাথে গেস্ট। আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট। আপনারা হয়তো জানেন না যে প্রফেশন আমি কি করি। আমরা মোটামুটি পিপল অ্যাক্রস দ্য লাইফ স্প্যান তাদেরকে টেক কেয়ার করি, যা লাইক চিলড্রেন উইথ ডিসএবিলিটিস, তাদেরকে তাদের সেলফ কেয়ার, ইন্ডিপেন্ডেন্ট, স্কুল ওয়ার্ক, ওই ফিল্ডে আমাদের অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে। আমি হচ্ছে জেরাইটিক ফিল্ডসে অ্যাডাল্ট পেশেন্টদের নিয়ে কাজ করি। বিসাইড দেয়ার ফিজিক্যাল ডিসএবিলিটিস, তাদের রিহ্যাব প্রসেসের সাথে সাথে আমি তাদের মেন্টাল হেলথটাও অলসো অ্যাড্রেস করি আমার প্রফেশনাল দিক থেকে। সো আপনারা বুঝতেই পারছেন ওকে আসলে নিয়ে আসার কারণ আমার বড় বোন তা না, মোর অফ লাইক হার এক্সপার্টিস ইন অন এল্ডারলিস। আমরা কোনো জাজমেন্ট করি নাই, সেজন্য ওকে আজকে নিয়ে এসেছি যে বিকজ আই ফিগার শি ক্যান অ্যাড সাম রিয়েলি গ্রেট ভ্যালু, বিকজ ডে ইন এন্ড ডে আউট ও যেহেতু এল্ডারলিসদের নিয়ে কাজ করছে এবং আমরা যারা কেয়ার গিভার আছি তাদেরকেও তো ডিল করতে হচ্ছে। সেটা ছাড়া আমাদের সাথে আছে আরিফুল ইসলাম, এনআরবি কানেক্টিভি ডিরেক্টর। থ্যাংক ইউ আরিফ। এই প্রোগ্রামটা আমরা করছি আরিফের উৎসাহেই, ও আসলে মোটামুটি আমাদেরকে পুশ করে বলছে যে একটা কিছু করা দরকার। সে কারণে যদিও ওয়াক টু সেনিটি দিয়ে আমরা মাত্রই কাজ করা শুরু করেছিলাম, ওর উৎসাহী we started doing it, and thank you NRB Connectivity for hosting this for us. আমি মনে করি থ্যাংক ইউ যে আমাদেরকে নদী যে কত মেধাবী ওইটা আমি সব জায়গায় বলে শেষ করতে পারি না, সে কিছুক্ষণ পরে বলে আর বলো না। সো আমি শুধু মনে করি যে একদম রাইট একটা সময়ে আমরা ওয়াক টু সেনিটি শুরু করেছি।
যে এখন একটা প্যান্ডেমিক চলছে এবং আপনারা জানেন যে নেক্সট প্যান্ডেমিক যেটা অলরেডি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে মেন্টাল হেলথের উপর। আমি মনে করি এটাই একদম পারফেক্ট সময় এবং নদীর মতো মানুষদের হাতেই এটা একদম রাইট ওয়েতে যেতে পারবে এবং আপনারা সবাই যেরকম ইনভলভ এখন সবগুলো মানুষকে আমরা ইনভলভ করতে চাই। এটা একটা সবচেয়ে বড় একটা ইস্যু সামনের দিনগুলোতে। ধন্যবাদ। থ্যাংক ইউ আরিফ। সো আরিফ আসলে আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিবে এবং পুরো ডিসকাশনটা ও ব্যাক এন্ড থেকে হেল্প আউট করবে। ও স্টুডিও থাকবে না, বাট ও থাকছে আমাদের সাথে। সো আমি প্রথমেই চলে যাব আসলে ডক্টর নুরুন বেগম, ডেজি আপু, তোমার কাছে, যে এই যে আমাদের যারা কেয়ার গিভার অ্যাডাল্টস, তুমি যদি একটু কেয়ার গিভার আমরা কারা কি এবং তাদেরকে নিয়ে যদি একটু শুরু করো প্রথমে। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এনআরবি কানেক্ট টিভিকে এবং ওয়াক টু সেরেনিটিকে একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ নদী তোমাকেও। আসলে আমি অনুষ্ঠানের শুরুতে ফর্মার ফার্স্ট লেডি অফ ইউনাইটেড স্টেটস, তার নাম হচ্ছেন রোজলিন কার্টার। শি ওয়াজ ওয়াইফ অফ ফর্মার প্রেসিডেন্ট জিমি কার্টার। তার একটা উক্তি দিয়ে শুরু করতে চাই। তার উক্তিটি ছিল, there are only 4 kinds of people in this world: those who have been caregiver, those who are currently caregivers, those who will be caregivers, and those who will need caregivers. And caregiving is universal. আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু বা টপিক, আমরা সেটা বলেছি কি, অ্যাডাল্ট কেয়ারগিভার্স অ্যান্ড এল্ডারলি। অর্থাৎ যারা ছোটবেলায় আমাদেরকে পরম আদর, যত্ন এবং ভালোবাসায় বড় করেছে, আমরা যখন বড় হই এবং তারা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে আমরা সেই ভালোবাসা, যত্ন এবং টেক কেয়ার করতে গিয়ে আমাদের মাঝে কি ধরনের মানসিক অবসাদ, স্ট্রেস, টানাপোড়েন এবং দৈন্যতা তৈরি হতে পারে এবং সেগুলো থেকে আমরা কি করে উত্তরণের পথ খুঁজে বের করতে পারি, সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। এবং তাহলে আমাদের প্রথমে জানতে হবে আসলে who is this adult caregiver? আসলে কে এই কেয়ারগিভার? কেয়ারগিভার হতে পারে যে কেউ, হতে পারেন একজন স্বামী, একজন স্ত্রী, একজন পুরুষ সন্তান, একজন মেয়ে সন্তান, হতে পারে একজন রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু, এমনকি একজন নেইবার, যে একজন বয়োবৃদ্ধ মানুষের স্বল্প সময়ের জন্য অথবা অনেক লং টাইমের জন্য, অর্থাৎ অনেক দিনের জন্য তার সেবা যত্ন, পরিচর্যা এবং টেক কেয়ার করবে। এখন সেই পরিচর্যার কেন প্রয়োজন হতে পারে? অর্থাৎ এই যে বয়োবৃদ্ধ মানুষের, সেটা একটা বার্ধক্যজনিত কারণেই তার প্রয়োজন হতে পারে। যেমন হতে পারে ডক্টরস অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যাওয়া, যেমন সেলফ কেয়ার তাদের প্রয়োজন হতে পারে, অথবা গৃহস্থালী কাজের প্রয়োজন হতে পারে, অথবা কেউ থাকতে পারে যে বয়োবৃদ্ধ কারণে তাদের কিছু ক্রনিক হেলথ কন্ডিশন ডেভেলপ করতে পারে, তাদেরও সেখানে পরিচর্যার প্রয়োজন হতে পারে। কি ধরনের ক্রনিক হেলথ কন্ডিশন? কারো হয়তো বা ডিমেনশিয়া থাকতে পারে, কারো ক্রনিক কিডনি ডিজিজ যাদের ডায়ালিসিস এর প্রয়োজন হতে পারে রেগুলারলি, কারো পার্কিনসনিজম থাকতে পারে, কারো স্ট্রোক থাকতে পারে, সেই স্ট্রোকের জন্য নানা রকমের ফিজিক্যাল থেরাপির প্রয়োজন হতে পারে, কারো ক্যান্সার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, অথবা কারো ক্রনিক মেন্টাল হেলথ কন্ডিশনও থাকতে পারে। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে হু ইজ কেয়ার গিভার এবং তাদের কি ধরনের প্রয়োজনটুকু এই বয়োবৃদ্ধ মানুষের থাকতে পারে। কিন্তু আমি সেই যদি রোজলিন কার্টারের সেই কথাতেই ফেরতে যাই যে কেয়ার গিভিং ইজ ইউনিভার্সাল। আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি যে আমাদের পারিবারিক ভ্যালু থেকে, আমাদের সোশ্যাল বা রিলিজিয়াস ভ্যালু থেকে, আমাদের সোশ্যাল কালচারাল পার্সপেক্টিভ থেকে আমরা পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজনই কিন্তু আমাদের বয়োবৃদ্ধদের যত্ন নিয়েছি। কিন্তু আজকে এই কেয়ার গিভার টার্মটা আসছে কেন, সেটা আমাদের একটু বুঝতে হবে। আমাদের যখন আগে আমাদের সোসাইটির স্ট্রাকচার ছিল, সেটা ছিল একান্নবর্তী পরিবার। আমরা ছিলাম অনেক কানেক্টেড, সোসাইটি ওয়াজ ভেরি কানেক্টেড, নেইবারের সাথে কানেক্টেড এবং পরিবার পরিজনের পাশাপাশি আত্মীয় স্বজন সবাই কিন্তু অনেক কানেক্টেড ছিল এবং একটা একান্নবর্তী পরিবার ছিল। সেখানে কিন্তু এই বয়োবৃদ্ধের যত্নটুকু সবাই মিলেই করেছে, পরিবার। হ্যাঁ, সেটাই আসলে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার কারণে। হ্যাঁ, এখন যেটা হয়ে গেছে, এখন হয়ে গেছে নিউক্লিয়ার একটা ফ্যামিলি। আমাদের আধুনিকায়নের কারণে একটা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। এই নিউক্লিয়ার ফ্যামিলিতে কিন্তু আমাদের সোশ্যাল যে কানেক্টিভিটি সেটা কিন্তু অনেক কমে গেছে। এই নিউক্লিয়ার ফ্যামিলিতে দেখা গেছে তখন একটি পরিবার অথবা স্বামী স্ত্রী অথবা একজন মানুষই, অথবা একজন ছেলে অথবা একজন মেয়ে হয়তোবা এই বয়োবৃদ্ধের যত্ন নিচ্ছে এবং তিনি হয়ে উঠছেন প্রাইমারি কেয়ার গিভার।
এবং যখন সে প্রাইমারি কেয়ার গিভার হয়ে উঠছে তখন একটা লং টার্মে দেখা যাচ্ছে যে প্রাইমারি কেয়ার স্টাডিতে বলছে যে ইট ইজ ভেরি রিওয়ার্ডিং অ্যান্ড অ্যাকমপ্লিশিং, যে সেই প্রাইমারি কেয়ার গিভার সে কিন্তু অনেক মনে করে যে শি ইজ গিভিং অর হি ইজ গিভিং দ্য বেস্ট লাভ টু দ্য লাভড পারসন, কিন্তু studies had shown that 38% people for the long term they can develop significant stress and depression. এবং সেই পার্সপেক্টিভ থেকে আমরা একটু বলার চেষ্টা করব যে আসলে কেয়ার গিভারদের কি কি ব্যাপারে যত্ন নিতে হবে, কি কি ব্যাপারে তাদের স্ট্রেস হতে পারে, কি কি ব্যাপারে তাদের ওয়ার্নিং সাইন থাকতে পারে এবং কি কি ব্যাপারে তাদের টিপস গুলো খেয়াল করতে হবে যাতে করে তারা নিজেদের যত্ন নিয়ে তাদের আসলে যাদেরকে যত্ন নিচ্ছে তাদেরকেও যত্ন নিতে পারে। এখন আমি একটু জাস্ট একটু ছোট্ট করে বলার চেষ্টা করবো যে হোয়াট আর দ্য রিজন ফর আসলে কেয়ার গিভারের স্ট্রেসের কারণগুলো কি। প্রথম যে কারণটা ডেভেলপ করে সেটা হচ্ছে কি ডিম্যান্ড ফর কনস্ট্যান্ট কেয়ার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা কেয়ার গিভার তাদের মাঝে একটা মাইন্ড সেট আপ থাকে। আমরা যারা ডাক্তার আমরা মনে করি আমি যখন অন কল আমার একটা মাইন্ড সেট আপ যে আই এম অন কল ফর দিস মোমেন্ট, রাইট? কিন্তু যারা কেয়ার গিভার তাদের একটা প্রলং টাইম ধরেই থাকে যে মাইন্ড সেট আপ যে দে আর অন ডিউটি অল দ্য টাইম। তারা যখন বাসায় আছে অথবা বাইরে আছে তাদের সবসময় মেক শিওর করতে হচ্ছে যে দে আর মেকিং শিওর দ্য পারসন দে নিড কেয়ার দে আর গেটিং দ্য এনাফ কেয়ার ফর দ্যাম। এই একটা মাইন্ড সেট আপের পাশাপাশি তাদের অন্যান্য ব্যাপার যেগুলো এরিয়া আছে অর্থাৎ পরিবার পরিজন, শিশু সন্তান, তাদের ওয়ার্ক, তাদের কো ওয়ার্কার্স, তাদের ফ্যামিলি ফ্রেন্ডস, তাদের সাথেও যে একটা ডিম্যান্ড তৈরি হয়, যে একটা কনফ্লিক্টিং ডিমান্ড, সেই সব ডিম্যান্ড পূরণ করতে গিয়ে তারা সবসময় একটা হিমশিম খেয়ে যেতে পারে। অর্থাৎ আমি একটু অ্যাড করি আপু তোমার এই কথার সাথে। দেখা গেছে যে যারা আসলে কেয়ার গিভার বা যারা আসলে ফ্যামিলিকে মেইন পার্সনটা, যেমন আমরা ধরো 5 ভাই বোন, এর মধ্যে দেখা গেছে আমার ছোট বোনটাই আমার বাবা মাকে বেশি টেক কেয়ার করেছে সবসময়। অন্যরাও সাপোর্ট সিস্টেমে ছিল বাট শি ওয়াজ দ্য প্রাইমারি কেয়ার গিভার। সো যারা আসলে দেখা যায় যে প্রাইমারি কেয়ার গিভার থাকে, যেটা তুমি বলছিলে, তারা যেহেতু অনেক কেয়ারিং, তাদের বন্ধু বান্ধব, তাদের কলিগ, তাদের আশেপাশের মানুষরা কিন্তু অটোমেটিকলি তাদের কাছে আরো বেশি ডিপেন্ড করে যে বুঝে ওকে করে। সো অটোমেটিক আমরা তাদের কাছে আমাদের এক্সপেকটেশনসটা কিন্তু দেখা যায় যে আরো বাড়িয়ে দিয়েছি। ওয়ান্ডারফুল। এবং এই যে কিন্তু প্রাইমারি গিভার সে কিন্তু সেই এক্সপেকটেশন এবং ডিমান্ড গুলো পূরণ করতে গিয়ে ভীষণ ভাবে হিমশিম খায় এবং এই হিমশিম খেতে গিয়ে তাদের একটা প্রলং একটা অবসাদ বা স্ট্রেস দে ফিল ইট ইনসাইড। এবং আরেকটা জিনিস হয় যখন তারা সেই ডিমান্ড বা প্রয়োজনগুলো ফুলফিল করতে পারে না, দ্য সেকেন্ড রিজন ফর কেয়ার গিভার স্ট্রেস ইজ আইসোলেশন। অনেকে দেখা যায় এটা যখন তারা পূরণ করতে পারে না তারা আস্তে আস্তে ফ্যামিলি ফ্রেন্ডস কো ওয়ার্কার থেকে আস্তে আস্তে তারা আইসোলেটেড হয়ে যায়। and that also create actually more stress and more যে একটা অবসাদ, হ্যাঁ, মানসিক অবসাদ তাদের মধ্যে তৈরি করে। তো এই যে কেয়ার গিভার স্ট্রেসের আমি দুটো কারণ বলার চেষ্টা করলাম, একটা হচ্ছে ডিম্যান্ড আর একটা হচ্ছে আইসোলেশন ডেভেলপ করতে পারে। দ্য থার্ড রিজন যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা প্রেশার। যখন কেউ লং টার্ম ধরে একজন এল্ডারলি টেক কেয়ার করে দেখা যায় যে রিসোর্সের প্রয়োজন হয় এবং অনেক ফাইন্যান্সিয়াল একটা নিড ডেভেলপ করে এবং অ্যাট দ্য ওয়ান টাইম দে ডেভেলপ ফাইন্যান্সিয়াল স্ট্রেস। এই ফাইন্যান্সিয়াল স্ট্রেসটাও কিন্তু তাদেরকে মানসিক একটা অবসাদ, স্ট্রেস এবং অ্যাংজাইটি এবং একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে তাদেরকে ফেলে দিতে পারে। দ্য থার্ড রিজন যেটা বললাম সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেস। আর ফোর্থ যেটা সেটা হচ্ছে যে ল্যাক অফ প্রাইভেসি অ্যান্ড ল্যাক অফ লোন টাইম। যারা প্রাইমারি কেয়ার গিভার তাদের কিন্তু দেখা যায় যে তাদের আস্তে আস্তে লোন টাইম গুলো একদম কমে যায়, তাদের প্রাইভেসিও কমে যায়। তারা যে জিনিসগুলো আগে খুব এনজয় করতে, হয়তো বা মুভি দেখা, বাইরে গিয়ে সিম্পলি শপিং করা বা হোয়াট এভার দে ইউজড টু এনজয় বিফোর, দে ফিল দ্যাট তাদের সময়গুলো আস্তে আস্তে কমে আসছে এবং দে আর নট অ্যাকচুয়ালি টেকিং কেয়ার অফ দেয়ার ওন হেলথ এনিমোর বিকজ দে আর অলওয়েজ অকুপাইড টু গিভ আদার্স। হ্যাঁ, আর লাস্ট 5 নম্বর কথাটা আমি যেটা বলবো, the fifth reason and the last reason for the caregiver stress is very important, caregiver guilt. guilt মানে হচ্ছে অনুশোচনা। এই জিনিসগুলোর কয়েকটা কারণ আছে, আমি একটু টাচ বেস করার চেষ্টা করছি। প্রথম যে অনুশোচনাটা ডেভেলপ করে যারা কেয়ারগিভার হিসেবে, তারা মনে করে যে তাদের আসলে নিজেদের এখন আর কোনো সময় নেই। তারা এখন ওরা ফিল করে যে দ্য টাইম হ্যাজ বিন ওয়েস্টেড, আওয়ার লাইফটা অনেক ওয়েস্টেড হয়ে যাচ্ছে। এবং কারণ আসলেই তাদের সময় নেই, এটা একটা ন্যাচারাল একটা ফিলিংস তাদের আসতেই পারে যে আসলেই তারা আর কোনো সময় পাচ্ছে না নিজের জন্য। এই ফিলিংসটা যখন হয় উল্টো তাদের মাঝে আবার অনুশোচনা ডেভেলপ করে, ওয়াই আই এম ফিলিং দিস ওয়ে, আই শুড নট, অ্যাকচুয়ালি আমি তো আমার পরিবারের জন্যই যত্ন করছি। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, দে ইভেন ডোন্ট ফিল লাইক দে শুড ফিল গিল্টি নট টু হ্যাভ এনাফ টাইম ফর দেমসেলফ। এটা একটা কারণ ফর কেয়ারগিভার গিল্ট। দ্য সেকেন্ড যে কারণটা হয়,
তারা কি করে অন্যের সাথে তুলনা করে নিজেকে, এবং অন্যান্য যে ফ্যামিলি মেম্বার বা সোসাইটি আছে তারাও তাদেরকে তুলনা করে। তারা অনেক সময় বলে যে ইউ আর নট ডুইং এনাফ ফর ইউর প্যারেন্টস, আবার নিজেরা বলে যে আমি হয়তো বা এনাফ করতে পারছি না আমার বাবা মার জন্য, ও তো আর অনেক ভালো করছে, ও এটা করছে, ও এটা করছে। এই যে একটা তুলনা, কম্পারিজন বিটুইন yourself and other people comparing you with others, that's a very important reason to do a lot of caregiver guilt. The third reason যেটা হয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমি সাইকোলজিক্যালি আমি বলবো যে একটু খেয়াল করার জন্য। যাদের পাস্ট কিছু সাইকোলজিক্যাল ইস্যুস আছে, অর্থাৎ যে কেয়ার গিভার যাকে সে এখন কেয়ার গিভিং দিচ্ছে, সে হয়তো বা অ্যাজ এ পাস্ট ইন দ্য পাস্ট তার জন্য অ্যাবিউজিভ ছিল, তার সাথে অনেক দ্বিধা দ্বন্দ্ব, কনফ্লিক্ট, অ্যাঙ্গার, নানা রকমের ইমোশনাল অ্যাবিউজ ছিল। এখন সে হয়ে উঠেছে কেয়ার গিভার তার প্রতি, যে হয়তো বা ছোটবেলায় অনেক অ্যাবিউজ হয়েছে তার দ্বারা। হ্যাঁ, ইট নট নেসেসারিলি ফিজিক্যাল অ্যাবিউজ, বাট হতে পারে ইমোশনাল অ্যাবিউজ হতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই পাস্ট মেমোরি গুলা কিন্তু এই কেয়ার গিভিং কে এফেক্ট করে। যে কেয়ার গিভার তার মাঝে এইসব পাস্ট মেমোরি গুলো আসলে নানাভাবে হন্ট করে, এবং সেই প্রসেসটা অনেক সময় হ্যাম্পার হয়। এখন যখন এই প্রসেসটা হ্যাম্পার হয়, the person who is caregiver, she or he feels very guilty about it because the past memory comes back to him or her. ওগুলো বডি মেমোরির মতো আমাদের শরীরে আসলে somehow এটা স্টোর থাকে, রাইট? Exactly. They are in the brain. They are actually stored in your brain. Okay, but it comes back when you are taking care of that person. The fourth reason যেটা আমি বলি যে কেয়ার গিভার গিল্টের জন্য, সেটা হচ্ছে কি, যখন তোমার কেয়ার গিভার হিসেবে যে তখন তার নিজের কোন একটা প্রয়োজনীয় ইম্পর্টেন্ট হেলথ থাকতে পারে, হেলথ কোন একটা অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, অথবা সে একটা কোনো পার্টিতে যাচ্ছে বা কোনো একটা কালচারাল কোন একটা ইভেন্টে সে ইনভলভ হচ্ছে, এবং সেজন্য যখন তার কেয়ার মানে যাকে সে কেয়ার গিভিং দিচ্ছে তার যখন সেটা একটু করে ডিলে হয় বা একটু ইগনোর হয়, he or she feels very guilty about it, even to just take care of our own health or take care of your some social activities. এবং লাস্ট যে রিজনটা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সপেকটেশন পূরণ আর ডিমান্ডের একটা কনফ্লিক্ট। এটা হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখা যায় যে যার আমি যত্ন নিচ্ছি বা কেয়ার গিভার হিসেবে, সে হয়তো বা চাচ্ছে আমার কাছে যে আমার সাথে আজকে 1 ঘন্টা সময় কাটাবে আমার ছেলে সন্তান বা মেয়ে সন্তান, সেটা হয়তো বা তার এক্সপেকটেশন। আর যে কেয়ার গিভার, সে ভাবছে হয়তোবা যে আমি মেক শিওর করেছি ওষুধটা ঠিক মতো আছে কিনা, আমি ডক্টরস অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছি কিনা, আমি খাওয়াটা ঠিক মতো দিয়েছি কিনা, রাইট? তার মাইন্ড সেট আপ থেকে সে শুধু ভাবছে যে দিস ইজ দ্য বেস্ট আইডিয়া, বাট যে কেয়ার রিসিভার সে হয়তো বা ভাবছে যে না, আই ওয়ান্ট মোর ফ্রম ইট। যে ডিমান্ড এক্সপেকটেশনের যে একটা টানাপোড়েন, সেখান থেকে কিন্তু যে কেয়ার গিভার, শি অর হি ফিলস ভেরি গিল্টি অ্যাবাউট ইট। এই এক্সপেকটেশনসটা আসলে সব রিলেশনশিপেই এই টানাপোড়েনটা দেখা যাচ্ছে যে আমরা সারা জীবন ধরেই, এবং আমার মনে হয় যে এই টোটাল জিনিসটাই আসলে দেখা যাচ্ছে খুব ছোটবেলা থেকে এমব্রেডেড উইদিন আস, যে সোসাইটি এন্ড কালচার আমাদেরকে এই এক্সপেকটেশনস এন্ড কিভাবে উই আর সাপোজ টু পারফর্ম অ্যাকর্ডিং টু দিস এক্সপেকটেশনস, সেই প্রেশারটাই হয়তোবা আরো বেশি, মানে আমাদের প্যারেন্টসদের মধ্যে হোক, আমাদের মধ্যে হোক, বা আমাদের বাচ্চারাও যখন একটা সময় বড় হচ্ছে, এই টোটাল এই এক্সপেকটেশনস এর লুপে আমরা পড়ে গিয়ে একটা মাঙ্কি মাইন্ডের মতো, ইটস লাইক র‍্যাবিট হোল। তো এটা থেকে আমরা নিজেদেরকে মানে সরিয়েও নিয়ে আসতে পারি না। দেন এগেন তুমি যেভাবে বললা, মানে অনেক ডিটেইলে বললা গিল্ট এন্ড এভরিথিং, কিভাবে করে স্ট্রেস গুলা আরো আমাদেরকে আসলে যেটা হয় যে আমাদেরকে আমাদের কাজের পারফরমেন্সই আসলে অনেকভাবেই কমিয়ে দেয়, স্বাভাবিক এফিসিয়েন্সি তো কমে যাবেই তখন। ডেফিনেটলি। তো আমি আমি খুব সিম্পল করে বলার চেষ্টা করলাম দিস আর দ্য রিজন, লাইক 5 রিজন ফর কেয়ার গিভার স্ট্রেস। এই কেয়ার গিভার স্ট্রেস থেকে আসলে কি হয়, ইট হ্যাজ এন এফেক্ট অন ইউর মেন্টাল হেলথ, ইট অলসো হ্যাজ এফেক্ট অন ইউর ফিজিক্যাল হেলথ। আমি জাস্ট দুটো লাইন বলবো হাউ। আমরা মনে হয় ডেজি আপুর ভিডিওটা মনে হয় কোনো একটা কারণে একটু স্লো হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ডেজি আপুর কাছে আবার ফেরত আসবো। সো আমি যদি তাহমিনা রশিদ মুনিয়া তোমার কাছে যাই, তুমি যেহেতু অলরেডি কাজ করছো এরকম একটা সেক্টরে যেখানে এল্ডারলিদেরকে নিয়ে রিহ্যাবে কাজ করছে, সেখানে তুমি নিশ্চয়ই অনেক কেয়ার গিভারকেও তুমি পাও, তাদের সম্পর্কেও তুমি জানো। তুমি যদি আমাদেরকে, কারণ আমরা এই পুরো প্রোগ্রামটার আসলে প্রথম পার্টটাতে আমরা একটু কেয়ার গিভার যারা অ্যাডাল্ট তাদেরকে নিয়ে কথা বলছি, এর পরের অংশে আমরা এল্ডারলিদেরকে নিয়ে কথা বলবো। সো তুমি যদি একটু ডেজি আপুর সাথে আরেকটু কন্ট্রিবিউট করতে। ধন্যবাদ নদী। ডেইজি আসলে অনেকগুলি সেক্টরে টাচ করে ফেলছে। আমি বলবো খুব সুন্দর করে ও এক্সপ্লেন করেছে কিভাবে কেয়ার গ্রুপারদের স্ট্রেস এবং সোশ্যাল যে একটা তারা এই প্রেশার ফিল করে, সেগুলি সে সুন্দর করে টাচ করেছে। আমার ফিল্ডে আমি যখন দেখি আমার
পেশেন্টরা যারা আমার কাছে আসে, আমি একটা স্কিল নার্সিং ফ্যাসিলিটিতে কাজ করি, তো আমার পেশেন্টদের বয়সের রেঞ্জটা 40 থেকে 100। সো আমি কিছু কিছু পেশেন্ট পাই যারা কেয়ার গিভার টু দেয়ার প্যারেন্টস, এবং আমি কিছু কিছু পেশেন্ট পাই যারা অলরেডি টেকিং কেয়ার অফ বাই দেয়ার চিলড্রেন। নট অনলি চিলড্রেন, আমি দেখছি যে তারা ওয়াইফ হতে পারে, স্পাউস, অথবা তাদের নিজ পরিবারের অন্য সদস্যরাও তাদেরকে করে। তো আমি আমার দুটো ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ওয়াইফের যখন আমি বলবো আমি কিভাবে তাদের সাথে যখন আমার অ্যাসেসমেন্টের সময় আমি চেষ্টা করি টেক এ লুক অ্যাট এ হোল পার্সন। নট অনলি আমি আমার অ্যাসেসমেন্টটা ফিজিক্যাল ডিসেবিলিটির দিকে না রেখে তার সোশ্যাল স্ট্রাকচারটা কেমন, তার হোম এনভায়রনমেন্টটা কেমন, এবং তার কি ধরনের সোশ্যাল সাপোর্ট আছে কমিউনিটিতে, এগুলি সবগুলি ইনফরমেশন গ্যাদার করতে চেষ্টা করি ডিউরিং মাই অ্যাসেসমেন্ট ফার্স্ট ইভালুয়েশন যেটা আমরা বলি। তো মোস্টলি আমি দেখেছি যে ধরো হাজবেন্ড স্পাউস হচ্ছে ক্যান্সার পেশেন্ট, তো ওয়াইফকে কন্টিনিউয়াসলি তাকে কিমোথেরাপিতে নিয়ে যেতে হচ্ছে, বাসায় তাকে সেলফ কেয়ারে হেল্প করতে হচ্ছে, কারণ বিকজ অফ দ্য ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিক্লাইন, অনেক সেলফ কেয়ার তাকে, কিন্তু তাকে কোনো হেল্প করার কোনো সাপোর্ট সিস্টেম নেই অথবা কোনো এইড নেই। হ্যাঁ, বাসায় হয়তো সে নিজেই সবকিছু টেক কেয়ার করেছে। তো আমি চেষ্টা করি তাদের সাথে কথা বলে, আমাদের এখানে সোশ্যাল ওয়ার্ক, এখানে যেমন উন্নত বিশ্বে সোশ্যাল ওয়ার্কাররা একটা বিশাল রিসোর্স, আমরা কমিউনিকেট করি সোশ্যাল ওয়ার্কারদের সাথে, যাতে যখন পেশেন্টটা বাসায় যাবে তাকে যাতে কেয়ার গিভার কিছু যাতে হেল্প পেতে পারে। সামটাইমস আমি কেয়ার গিভারদেরকে বলি, তো তোমরা টেক এ ব্রেক ফ্রম ইউর, ইফ এনি ফ্যামিলি মেম্বার ক্যান টেক কেয়ার অফ দ্যাট ইউর ব্রাদার অর ইউর হাজব্যান্ড অর এনিবডি, go watch a movie. Okay, so this is the way আমি তাদেরকে বলি, sometimes you need to give a break to you. তারপরে আমি কিছু কিছু দেখি যে আমার কিছু পেশেন্টের চিলড্রেনরা বলে তাদের কোনো, যেহেতু এখনকার মেয়েরা যেহেতু প্রফেশনাল আসছে, বিসাইড দ্যাট বাচ্চাদের টেক কেয়ারের সাথে সাথে তাদের প্রফেশনাল যে প্রেশার প্লাস হচ্ছে টেকিং কেয়ার অফ দ্য এল্ডার্স, তো ওদের ব্যালেন্সটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারা বলে উই ডোন্ট হ্যাভ এনি ব্রেক between that. Every morning we're making food, they make ready everybody, then go out for the work. When I come back from the work, I had to take care of my dad or mom again, my kids again. I have to make food and give them the shower, everything. So তাদের এই সাইকেলে কি এতে কোনো ব্রেক নেই। তো আমি এই ধরনের অনেক ধরনের স্ট্রেস দেখি আমার কেয়ার গিভারদের মাঝখানে। আমি চেষ্টা করি তাদেরকে বিভিন্নভাবে, আমাদের একটা সেশনে থাকে কেয়ার গিভার এডুকেশন, কিভাবে বার্ডেনটা কমানো যায় কেয়ার গিভার, যার জন্য আমি তখন তাদেরকে বলি কিছু সোশ্যাল হেল্প নেওয়ার জন্য, কমিউনিটি রিসোর্স বা আউটরিচ প্রোগ্রাম। লাইক যদি ডায়ালিসিস পেশেন্ট থাকে, আমি বলি আপনি যদি না নিয়ে যে কমিউনিটি অনেক আউটরিচ কমিউনিটি বাস আছে, ওদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন ডায়ালিসিস সেন্টারে নিয়ে যাওয়ার জন্য, তাহলে এই ব্রেকটা তাদের হয়। এছাড়া যদি হোম হেলথ এইড থাকে, আপনি কোয়ালিফাই করেন আপনার প্যারেন্টস, যদি অনেক সময় দেখা যায় যে ইন্স্যুরেন্স সিস্টেমে হয়তো বাবা মা তারা কোয়ালিফাই করছে না, কিন্তু কমিউনিটিতে অনেক টোটাল ধরনের জিনিসটাই মুনিপা যদি তুমি একটু বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে, বিকজ আমাদের মেজরিটি অডিয়েন্স আসলে বাংলাদেশে, সো মানে বিদেশে তো অনেক ধরনের সিস্টেম আছে, বাংলাদেশেই ধরো তুমি যে কথাটা বললে যে নিজে না গিয়ে অন্য কাউকে, কারণ বাংলাদেশে তো আমাদের যেহেতু সোশ্যাল স্ট্রাকচারটা এরকম, আমাদের কিন্তু অনেক ধরনের হেল্প আছে, সো ওই কনটেক্সটে যদি একটু বলো তাহলে হয়তো বা আমাদের যারা আমাদের সাথে এখানে আছেন তারা আরো অনেক বেশি কানেক্ট করতে পারবেন আমাদের দর্শকরা। হ্যাঁ, তো আমি বলবো যে আমি কিছু টিপস আলোচনা করি তাহলে। হ্যাঁ, কিভাবে আপনি তো প্ল্যান এহেড বলবো যে আপনাদের যদি হোল ফ্যামিলি মিটিং, কে প্রাইমারি কেয়ার হবে, সাথে সাথে যারা প্রাইমারি কেয়ার করতে পারবে না অন্যান্য ফ্যামিলি মেম্বাররা, তারা কিভাবে হেল্প করতে পারবে, এবং পুট ইউর প্যারেন্টস ইন দ্য ড্রাইভিং সিট, তাদেরকে ডিসাইড করতে দিন তারা কার সাথে থাকতে চায়, তারা কি একা থাকতে চায়। অনেক কেয়ার গিভার প্যারেন্টস হচ্ছে চিন্তা করছে না আমি ছেলে মেয়ের সাথে থাকবো না, আমি একা থাকবো। হ্যাঁ, তো একা থাকলে তুমি কিভাবে, কোন ছেলে মেয়ে বা কোন আত্মীয় স্বজন কিভাবে তুমি টেক কেয়ার করবে, হ্যাঁ, সেই আমরা যে রেসপন্সিবিলিটিটা কিন্তু শেয়ার করতে পারি। অথবা কেউ যদি প্রাইমারি কেয়ার গিভার হয়, তার হয়তো ফাইন্যান্সিয়াল হেল্পটা অন্য ভাই বোনরা কিন্তু সেটা শেয়ার করতে পারে। এই ধরনের একটা ফ্যামিলি মিটিং তারা আমি বলবো যে ফার্স্ট হচ্ছে হোল্ড এ ফ্যামিলি মিটিং। দেন অনেক সময় দেখা যায় যে বাবা মা আসলে যার কাছে থাকে ধরেই নেয় সবাই, দায়িত্বটা মনে হয় তার,
তারই হ্যাঁ না সেজন্য এই জন্য যে ফ্যামিলি মিটিংটা হোল্ড করা খুবই ইম্পর্টেন্ট, কারণ এভরিবডি হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু দ্য প্যারেন্টস। তো এই ধরনের মিটিং এর মাধ্যমে যদি আমরা বলি সবাইকে কার কি দায়িত্ব, তাহলে দেখা যাচ্ছে কেউ হয়তো ফিজিক্যাল হেল্পটা করতেছে, কেউ ইমোশনাল সাপোর্টটা দিচ্ছে, আবার কেউ বা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিচ্ছে। আর কেউ যদি যে সাধারণত দেখা যায় স্ট্রেসটা যে ইমোশনাল এবং ফিজিক্যাল সাপোর্টটা দিচ্ছে তার উপর সবচেয়ে বেশি পড়ে। তো সবচেয়ে আমি বলি যে তাদের ক্ষেত্রে আমি বলবো তাদেরকে অবশ্যই তাদের একটা বাউন্ডারি সেট করতে হবে প্যারেন্টসদের সাথে। এই যে এক্সপেকটেশনের কথা, অনেক সময় প্যারেন্টসদের হয়তো দেখা যাচ্ছে যে তারা দ্য ওয়ে দে লিভ দ্য লাইফ, দে লাইক টু লিভ দ্য লাইফ দ্য সেম ওয়ে। তাদের সাথে কথা বলে অবশ্যই ইনক্লুড করতে পারেন অন্য এলডারলি অন্য ফ্যামিলি মেম্বারদেরকে, যেমন খালা মামা অথবা অন্য কাউকে নিয়ে এসে বুঝানো যে সিচুয়েশন ইজ চেঞ্জ, ওকে। তো তার এক্সপেকটেশন লেভেলটা যাতে সে একটু নামিয়ে নিয়ে এসে তাকেও যাতে একটা ব্রেক দেয়, তো কেয়ার গিভারকে যে ব্রেক দেওয়ার যে মানসিকতা সেটা নিয়েও কমিউনিকেশন করতে হবে। এবং খুব আমি বলবো যে এবং বাবা মার সাথে কথা বলার সময় যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং কমিউনিকেশনটা যে খুব হাস্যই করতে হবে তা না, খুব সুন্দর করে আমরা অন্যভাবে টকিং স্টাইলটা চেঞ্জ করে আমরা কিন্তু বাবা মার সাথে কথা বলতে পারি। আমরা দেখা যায় যে আসলে অনেক সময় তো ইমোশনাল হয়ে গিয়ে দেখা গেছে যে আমরা আসলে বলতে চাই যে আমি পারছি না, বাট সেটা হয়তো বা নাইসলি যেটা বলছিলে তুমি যে কমিউনিকেট করা থেকে আমরা দেখা যায় ইমোশনের কারণে হয়তো বা হয় অ্যাঙ্গার দেখাচ্ছি অথবা স্যাডনেস দেখাচ্ছি, মানে ওই যে একটা কমিউনিকেশনের ওই জায়গাটা হয়তো আমরা মানে ছোটবেলা থেকে শিখেও নেই ওরকম করে একটা যে একটা অ্যাডাল্ট টক যেটা, সেটা দেখা যায় যে হয়তো আমাদের ওরকম করে করাও হয় না এই কারণে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কেয়ার গিভারের ক্ষেত্রে আরেকটা জিনিস করতে হবে, সামটাইমস ইউ হ্যাভ টু সে নো টু ইউর প্যারেন্টস অলসো, বিকজ দ্যাটস দ্য থিং যে একটা বাউন্ডারি তোমাকে সেট করতে হবে যে না এতটুকু আমি করতে পারো এরপরে, এবং নিজের টেক কেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন কিছুটা সময় নিজের জন্য অবশ্যই ব্যয় করতে হবে, সেটা 15 মিনিটস তুমি করতে পারো, ওয়াকিং করতে পারো, কিছু এক্সারসাইজ করতে পারো, অথবা একটু বই পড়া, অথবা বন্ধুদের সাথে আড্ডা মারা। বন্ধুদের সাথে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং আমি বলি অলওয়েজ কমিউনিকেশন, সবসময় বন্ধুদের সাথে যোগাযোগ রাখাটা খুবই ইম্পর্টেন্ট। আর কেয়ার যদি সম্ভব হয়, যদি প্যারেন্টসরা যদি তোমার সাথে না থাকে বা একা একা থাকে, তাদের নেইবারদের সাথে বন্ধু বা যারা ফ্রেন্ড প্যারেন্টসের বাসার কাছে যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদের সবার সাথে কমিউনিকেট করা খুবই ইম্পর্টেন্ট। অথবা এখন দেখা যাচ্ছে বাংলাদেশে এক ফ্ল্যাটের মানুষ আর ফ্ল্যাটের খবর জানে না, কিন্তু আমি বলবো আপনার প্যারেন্টসরা যদি একা থাকে কোনো একটা ফ্ল্যাটে, আপনি অবশ্যই আশেপাশে এদের সাথে নেইবারদের সাথে গুড কমিউনিকেশন করবেন, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি সবসময় সময় মতো চলে নাও আসতে পারেন, কিন্তু আপনি যদি তাদেরকে ইম্পর্টেন্স দেন এবং তাদের সাথে যোগাযোগটা রাখেন, তারা অনেক সময় কিন্তু জাস্ট স্টপ বাই করবে, জাস্ট একটু অবজার্ভ করবে যে তারা কেমন আছে আপনার প্যারেন্টস গুলি। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট। অথবা আপনি আপনার ফ্রেন্ডদেরকে এঙ্গেজ করতে পারেন যে কিভাবে যে আমার মা তো কাছেই থাকে, পারলে একবার স্টপ বাই করিস, আমার সাথে দেখা করে আসিস। হ্যাঁ, এই যে ফ্রেন্ডসদেরকেও আপনি ইনভলভ করতে পারেন। এছাড়া যদি বাংলাদেশে আমি জানি না এখন আছে কিনা, কিছু কমিটির যদি রিসোর্স থাকে, ভলেন্টিয়ার থাকে, তাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন। তারা যদি কোনোভাবে ধরো বাজার করে দেওয়া একটু হয়তো, অথবা কোনো একটা কাউকে একটু বাসায় তো ক্লিনিং করার জন্য কাউকে পাঠানো, এই ধরনের কোনো কিছু সার্ভিস যদি এরকম সার্ভিস এখন বেশ কিছু আসছে অনলাইনে, যেমন গ্রোসারি করে দেওয়া যায় বা এরকম সার্ভিস এরকম। অফকোর্স হ্যাঁ, আমরা আসলে এখানে বসেই হয়তো উবার ডেকে দিলাম, হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়ার জন্য। হ্যাঁ, those are good advice, thank you. সো আমি এখন মনসুর তোমার কাছে যাবো। সো তোমাকে তো আমি যেহেতু বললাম যে তোমাকে আমি মাঝে মধ্যে দেখি যে তুমি প্রায়, তোমার বাবা অনেকদিন থেকে অসুস্থ, উনি ডায়ালিসিস করতে, তুমি প্রায় ওনাকে নিয়ে স্কয়ারে যাও। সো তুমি অ্যাজ এ কেয়ার গিভার ওনাদের যে কথা গুলো শুনলে, তোমার সাইড থেকে তোমার যদি কিছু এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ আপু। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এনআরবি কানেক্ট। আমার একটু নিজেকে প্রবাসী ফিল হচ্ছে। থ্যাংক ইউ ফর দিস। সো বিয়ন্ড দিস, যেটা আমার বাবা দুইটা কিডনি কমপ্লিটলি ফেল করে হচ্ছে 3 বছরের বেশি সময় হয়ে গেছে। সো তারপর থেকে আমাদের ডায়ালাইসিস একটা পার্ট আমাদের লাইফের, মানে সবার জন্য, আমাদের বাসার প্রত্যেকটা মানুষের জন্য ইট বিকেমস লাইক একটা, যে এটা সবার লাইফে একটা ইম্প্যাক্ট থাকে। যখন আপনার সপ্তাহে 3 বার, আগে 2 বার ছিল, এখন গত বছর নভেম্বর থেকে অলমোস্ট 3 বার করে যেতে হচ্ছে। তো এই ইম্প্যাক্টটা আসলে আমরা সবাই এফেক্টেড মোরলেস, আমাদের বাসায় যারা যারা আছেন প্রত্যেকটা মানুষ।
সো এইটার একটা এফেক্ট ডেফিনেটলি আছে। যারা জানেন না বা যারা শুনছেন, একটা ডায়ালিসিস সেশনের টাইম লেগে যায় 4 ঘন্টা। আর তারপরে ঢাকা শহরের জ্যাম এগুলো আছে, যাওয়া আসা, তারপরে সেখানে থাকা, অ্যান্ড ওখানে বসে থাকতে হয়। সো আরেকটা যেটা মানে বাংলাদেশের হসপিটাল সিস্টেমটা এমন যে দে এক্সপেক্ট যে আপনি শুধু থাকলে হবে না, একজন অ্যাটেন্ডিও সবসময় থাকতে হবে। থাকতে হবে। সো হ্যাঁ, একজন অ্যাটেন্ডি সবসময় থাকতে হয়। ডায়ালিসিস পেশেন্টের যে কোনো সময় হার্টের একটা কিছু হয়ে যেতে পারে। যেমন গত বছর নভেম্বরে আমার আব্বার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তারপরে উনি 19 দিন হসপিটালে ছিলেন। সো এই মানে পুরো জিনিসটা এই মাল্টি লেয়ারে আমাদেরকে এফেক্ট করে। একটা যেটা আপুরা খুব সুন্দর করে বলছিলেন যে ফাইন্যান্সিয়াল আছে, ফিজিক্যাল আছে, মেন্টাল আছে। সো এটার একটা এফেক্ট ডেফিনেটলি আমাদের মধ্যে, আমাদের সবার মধ্যে আছে এবং থাকে। বাট আমি আজকে এখানে এসে বা এখানে কথা বলে যেটা বুঝতে পারছি যে কিছু জিনিস না, আপনারা যেভাবে বলছেন যে কেয়ার গিভার হয়ে চিন্তা করা বা দেখা, আমরা কিন্তু অনেকটা ওইভাবে চিন্তা করি না বা করতে পারি না হয়তো, বিকজ অফ আমাদের ওই নলেজটা নাই। যেমন আমাদের ক্ষেত্রে এটা করা মানে আমি আমি তার ছেলে, আমাকে তো করতেই হবে, এটার জন্য আসলে আরেকটা চিন্তা করা বা কেন করছি এই প্রশ্নগুলো কখনো করা হয় না। সো ডেফিনেটলি এগুলো করা উচিত। আর মানে এই নলেজটাই আসলে নাই যে অ্যাজ এ কেয়ার গিভার যে আমার কেয়ারিং এর কোনো ব্যাপার আছে বা আমার কেয়ারটা কেউ নিবে কিনা। সো আমার জন্য কিন্তু লিটল লাইক নিজের জন্য একটু আই ওপেনিং সেশন এটা, কারণ আমরা এটা খুব গ্রান্টেড হিসেবে নেই আমাদের সোসাইটিতে। আচ্ছা, মনসুর, আমি তোমাকে একটু অ্যাড করতে চাচ্ছি। আমি যে সেটিংটাতে কাজ করি সেটাতে কিন্তু আমাদের ডায়ালিসিস সেন্টার আছে, বুঝছো? সো আই হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্য ডায়ালিসিস স্ট্রেচ এবং কি ধরনের কমপ্লিকেশন হয় ডিউরিং দ্য ডায়ালিসিস অ্যান্ড আফটার ডায়ালিসিস অ্যান্ড দ্য বিফোর ডায়ালিসিস। আমি বলবো যে তুমি যেটা করতে পারো, যে যাদের ডায়ালিসিস আছে, প্যারেন্টস আছে, তাদেরকে মেন্টালি রেডি করা যে ইটস এ লাইফ লং প্রসেস, যতদিন ওরা বেঁচে থাকবে এটার মধ্যে ওনাদের থাকতে হবে। এটাকে একসেপ্ট করে নেওয়া এবং তাদেরকে বলা যে তারা কিন্তু একাই যেতে পারে, তাদের অ্যাটেন্ডেন্স যে থাকতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তাদের কিন্তু একটা জিনিস হতে হবে, নিউট্রিশন। অনেক সময় দেখা যায় ডায়ালিসিসে আমরা পেশেন্টদেরকে খাওয়া দিয়ে দিই, ইটস এ 4 hour সেশন। হ্যাঁ, তো ফুডটা সাথে করে নিয়ে যাওয়া, যে ডায়ালিসিসের সময় ডিউরিং দ্য ডায়ালিসিস তারা কিন্তু খেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপর হচ্ছে কি প্যারেন্টসদের সাথে কথা বলা যে আই ডোন্ট নিড টু বি দেয়ার এভরি টাইম, ইউ ক্যান গো, তুমি গাড়ি ড্রাইভার করে কাছেই মাধ্যমে যেতে পারো, অথবা তুমি যেটা করতে পারো অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন তুমি ওখানে গিয়ে বাবা ঠিক আছে আমি লাস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য যখন সেশনটা শেষ হবে তখন তোমার সাথে গিয়ে করে আসবো। কিন্তু এটা প্রত্যেক দিনই যে করতে হবে, মানে সপ্তাহে 3 দিনই যে করতে হবে, এটার জন্য কমিউনিকেট করতে হবে, তাদেরকে একসেপ্ট করতে হবে দিস ইজ অ্যানাদার পার্ট অফ দ্য লাইফ, নাও দে হ্যাভ টু গো থ্রু ইট। সো কমিউনিকেশন ইজ এ বিগ থিং, তাদেরকে বলা। এবং এই কমিউনিকেশনটা সামটাইমস হয়তো ছেলে মেয়ের কাছ থেকে তারা নাও নিতে পারে, সেজন্য কোনো এক্সপার্টিস, এই যে ভেবে ডাক্তার অথবা কোনো আত্মীয় স্বজন যারা মুরব্বী, ভালো ফ্রেন্ড সার্কেল, অথবা কোনো বাবার খুব বেস্ট ফ্রেন্ড, তাকেও কিন্তু নিয়ে এসে এই আলোচনাগুলির মাধ্যমে কিন্তু অ্যাকসেপ্টেন্সটা বাড়াতে হবে যে হ্যাঁ ইটস এ অ্যানাদার স্টেজ অফ লাইফ, সো আই হ্যাভ বাংলাদেশে আসলে মানে মনসুরুলকে বলতে থাকলেই তো আমরা শুনতে পারবো যে বাংলাদেশে এসব জিনিসের কিছু চ্যালেঞ্জেস আছে। অফকোর্স ইটস মানে আমরা অ্যাওয়ার হওয়ার পরে এটা চেঞ্জ হবে। সো মনসুরুল, তুমি যদি এইটা নিয়ে মনসুরুল আরো কিছু আমাদের কথা ছিল, হি ওয়ান্টস টু সে লিটল বিট মোর যে এক্সপেকটেশনস এন্ড এভরিথিং নিয়ে যদি তুমি বলতে কন্টিনিউ করতে। Sure, আপু। সো আপু বেসিক্যালি যে পয়েন্টটা আপু রেজ করলো এখানে একটা হচ্ছে যে আমাদের দেশে আরেকটা যেটা হয় যে আমি ওখানে আসছি তার আগে আপনার কথাটা অ্যান্সার দেওয়ার জন্য, যে হসপিটাল গুলাতে আসলে ওই কনফিডেন্সটা ফ্যামিলি থেকে সবাই পায় না যে আপনি ডায়ালিসিস পেশেন্টকে একা পাঠিয়ে দিবেন। আর ফিজিক্যাল তো একটা ব্যাপার আছে যে একা যাতায়াত বা একা থাকার মতো। আর একটা হচ্ছে আপনি যেহেতু বললেন আপনি অ্যাটাচড আছেন ডায়ালিসিস ইউনিটের সাথে, ওনাদের একটা কনস্ট্যান্ট নিড থাকে পানি খাওয়ার ব্যাপারে বা ইসের ব্যাপারে। সো এগুলা আসলে আমাদের দেশের মানে বেসিক্যালি রাইট ওয়ার্ড হবে হয়তো বা ইকোসিস্টেম। জি, যে একটা কমপ্লিট ইকোসিস্টেম থাকলে হয়তো বা বিভিন্ন পার্টে সবাই ওই ইকুয়ালি সাপোর্টটা দিচ্ছে বা সবাই ইকুয়ালি কেয়ারটা দিচ্ছে বা সবাই মানে এটা টু বি অ্যাট ম্যাক্স ওই
পর্যায় পর্যন্ত বলা উচিত যে আমার যে অফিসে আমি চাকরি করি আমার বসেদেরও হয়তো ওই অ্যাওয়ারনেসটা থাকা, সো দ্যাট মাঝে মাঝে আমার যখন ওই ফ্লেক্সিবিলিটিতে লাগে তারা যেন ওইটা অ্যালাউ করে, তা না হলে তো ওইটাও একটা অ্যাডেড স্ট্রেস আমার লাইফে। সো এরকম কমপ্লিট ইকোসিস্টেম যতক্ষণ না হবে আমার ধারণা এরকম ক্রনিক ডিজিজে যাদের প্যারেন্টসরা বা এল্ডারলিরা যারা টেক কেয়ার করছে ওটা একটা চ্যালেঞ্জ থেকে যাবে। আর নদী আপু যেই পার্টে আমাকে জিজ্ঞেস করলেন বা যেই জায়গাটা আমি আসলে এই ফোরামের কাছেও শেয়ার করতে চাচ্ছিলাম, একটা যেটা হয় মানে এটা আমার একেবারে একটা নিউট্রাল গ্রাউন্ড থেকে আপনাদের কাছে বেসিক্যালি কোয়ারিটা বা যেটা আমার একটা রিয়েলাইজেশন যে আমরা যখন প্যারেন্টসদের দিকে তাকাই, প্যারেন্টসরা যখন তার বাচ্চাদেরকে বড় করে সবকিছুর বাইরে একটা জিনিস যেটা থেকে যায় যে একটা কিন্তু দেয়ার লাইক বাচ্চারা বড় হয়ে কিন্তু আবার একটা ফেরত আসবে, মানে দে উইল বিকাম রিভার্স প্যারেন্টিং এর মতো হবে, তারা আবার তার বাবা মার কেয়ার নিবে এন্ড এভরিথিং। কিন্তু আজকে যখন আমি দাঁড়িয়ে আছি, আমি অ্যামাউন্ট অফ টাইম এনার্জি সবকিছু দিতে হচ্ছে, তো তখন মাঝে মাঝে হাউ ডু আই গেট মাইসেলফ মোটিভেটেড যে আমার বাবা মা তো আসলে একটা এক্সিট রুটে আছেন, ওনারা তো চলে যাচ্ছেন, তো ওনাদের টেক কেয়ার বা ওনাদের কেয়ার নিতে নিতে আমি কোন পর্যায় পর্যন্ত যাব এবং এটা রিটার্ন কিভাবে আমি পাচ্ছি। সো এই জায়গাটার একটা যেই এরিয়া আছে, এটা একটা আমার ধারণা সব মানে মোটিভেশনের ক্ষেত্রে বা প্রতিদিন একই কাজ করার ক্ষেত্রে হয়তো বা যারা ইয়াঙ্গার এল্ডারদের দিকে তাকিয়ে তাদের এই জায়গাটা হয়তো একটা গ্যাপ আছে। আজকে যদি আপনারা এখানে কিছু বলতে পারেন, এটা আমার একটা রিয়েলাইজেশন ছিল। আর একটা ব্যাপার ছিল যে আমাদের স্পেশালি আমার বাবার যখন গত বছর নভেম্বরে কার্ডিয়াক অ্যারেস্টটা হয়, তারপরে আমার বাবা যেভাবে বিহেভ করতে শুরু করে, ওই পরবর্তী সময়গুলো আমার বাবার সাথে টাইম স্পেন্ড করে আমি রিয়েলাইজ করি যে দিস ইজ নো লঙ্গার মাই ফাদার আই ইউজ টু নো। কারণ ওনার যে ট্রেট ছিল, ওনার যে অ্যাট্রিবিউট ছিল, সেগুলো আর কিছুই অলমোস্ট এক্সিস্ট করে না ওনার মধ্যে। মানে উনি 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 আসলে মানে এটা আরেকটা অ্যানালজি দিয়ে বলতে গেলে যে আমি স্কুল লাইফে যে বাবার রচনা লিখতাম বা স্কুল লাইফে মানুষজন যে বাবা মার রচনা লেখে, যে এরকম প্যারেন্টস আমার বাবা এরকম সবাই রচনাগুলো লেখে, বাট ওই মেমোরিটাই তো আমি হোল্ড করে বসে থাকি হয়তো বা যখন বড় হতে থাকি। বাট এখন আজকের দিনে তো আমার আসলে ওই বাবাটা আর আমার সামনে বা ওই মাটা আমার সামনে আসলে আর নেই, কারণ সময়ের সাথে সাথে ওনারা চেঞ্জ হয়ে গেছে, ওনারা যা আগে করতে পারতেন তা করছেন না। সো অ্যাজ এ ইয়াং কেয়ার গিভার বা ইয়াং মেম্বার অফ দ্য ফ্যামিলি আই ফাইন্ড ইট অ্যাট টাইমস ভেরি ডিফিকাল্ট যে এত ধরনের স্যাক্রিফাইস করতেছি, আসলে কিসের জন্য করছি, কিভাবে করছি, কেন করছি। তাহলে ওই মোটিভেশনটা আমি অনেকটা জেনারিক সেন্স আমি বলছি না, এটা আমার নিজের পেইন, আমার অবজারভেশন থেকে এই ফোরামের কাছে আসলে আমি এটা প্লেস করতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ মনসুর। মনসুর, তোমার দেখা গেছে যে মানে অলরেডি দের ফাইলা মাল্ক উনি বলছিল যে তুমি খুব এক্সেপশনাল সান, অলরেডি তোমার সম্পর্কে বলছিল। এবং আমাদের সাথে আজকে আসলে অনেকেই দেখছেন, বিকজ আসলে আমাদের বিশেষ করে আমরা অনেকেই আছি যারা এমন একটা পর্যায়ে যে তুমি যেরকম ইয়াং অ্যাডাল্টস যারা আসলে কেয়ার গিভিং রোলটা প্লে করছি, এবং আমাদের সাথে এরকম আরো অনেকেই আছেন যে আমাদের এল্ডারলিজ অনেক, আমরা আমাদের প্যারেন্টসদেরকে মনে হচ্ছে যে একটা বয়স পরে তারা মেজরিটি অফ দেম এখন দেখা গেছে যে 65-70 এরকম একটা বয়স দেখছে। সো তাদেরকে নিয়ে সবসময় আমাদের একটা জেনারেশন গ্যাপও হতে পারে, একটা গিল্ট, একটা স্ট্রেস, এবং উনাদেরও ওই এক্সপেকটেশনের ওই জায়গা থেকে সবসময় আমরা একটা টানাপোড়েনের মধ্যে থাকি। সেই কারণেই আমরা এই মানে বলছিলাম যে এটা মেন্টাল হেলথ চ্যালেঞ্জ আসলে। সো আমি আসলে গত বেশ কিছুদিন থেকে একটা বই পড়ছি, আমি ডেজি আপুকে বলছিলাম, বইটার নাম একজন ডক্টর, উনি একজন ফ্যামিলি ফিজিশিয়ান, বাট উনি কাজ করছিলেন আপনার মানে পেলিয়েটিভ হেলথ কেয়ারে, মানে প্রায় 7 ইয়ার্স ধরে উনি দেখা গেছে যে ওইভাবে করে মানুষকে টেক কেয়ার করছেন। এবং উনি একটা বই লিখেছেন, ওয়েন দ্য বডি সেইজ নো। এক্সিলেন্ট একটা বই, এবং প্রচুর কেস স্টাডি দিয়ে যেটা উনি করেছেন যে বিভিন্নভাবে দেখাচ্ছিলেন যে কিভাবে বডি অ্যান্ড মাইন্ড, আমরা যেমন ভাবি যে শরীরের অসুখটা আসলে শরীরের অসুখ, তা না, কিভাবে বডি অ্যান্ড মাইন্ড সিঙ্ক করে, এবং একজন ইন্ডিভিজুয়াল তার এনভায়রনমেন্টের সাথে তার যে রিলেশন, সেই রিলেশনের উপর বেস করে দেখা গেছে যে ক্যান্সার, ALS, এনি কাইন্ড অফ ক্রনিক ডিজিজ, মানে আমাদের যে ক্রোন ডিজিজ অথবা IBS, এবং ইভেন দেখা গেছে যে স্টিভেন হপকিন্সের যে অসুখটার নাম একটু বড়, এই জন্য ALS টাই শর্টকাট দেখে ALS টা বলছিলাম। প্লাস হলো যে লাং ক্যান্সার, মানে যত ধরনের বড় বড় অসুখগুলো, অটোইমিউন ডিজিজ গুলো আছে, দেখা গেছে যে আসলে আমাদের ওই বিভিন্ন কারণে যেভাবে করে আমাদের ওই বডি অ্যান্ড মাইন্ডের সিঙ্ক, ওই স্ট্রেসটাকে, ক্রনিক স্ট্রেস একিউট কিন্তু আমাদের দরকার আছে। কারণ স্ট্রেস ছিল দেখি একটা সময় যখন আমরা হান্টার গ্যাদারার ছিলাম, তখন দেখা গেছে যে আমরা
বাইরে থেকে কোনো একটা কিছু দেখছি যে সামথিং ইজ থ্রেটনিং, দ্যাটস ওয়াজ মানে সাম অফ একটা ভেরি ইম্পর্টেন্ট একটা সার্ভাইভাল ইস্যুস ছিল সেটা আমাদের জন্য। দ্যাটস হাউ উই ইউজ টু ফ্লাইট অ্যান্ড ফাইট অ্যান্ড উই ইউজ টু সার্ভাইভ বা এই টোটাল এই স্ট্রেসফুল জায়গা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। বাট এখন যে একটা সিভিলাইজেশনের কারণে আমাদের যে ক্রনিক একটা স্ট্রেসের ভিতর দিয়ে আমরা যাই, ওখানে ওই বইটার মধ্যে খুব মজা করে করে অনেক অনেক কেস স্টাডির পাশাপাশি ইন্ডিভিজুয়াল অনেক বৈজ্ঞানিক বেশ কিছু রিসার্চ পেপার দেখাচ্ছিল যে কিভাবে ইঁদুরের উপর ওগুলা র্যাট অ্যান্ড আদার্স অ্যানিমেলের উপরে ওই বিভিন্ন জিনিসগুলা যেগুলা হিউম্যান মাইন্ড এক্সপেরিয়েন্স করে, সেই ইমোশনাল স্ট্রেস গুলা দেওয়ার পরে কিভাবে করে ওই র্যাট গুলো আসলে দেখা গেছে আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে গিয়ে আস্তে আস্তে একটা সময় তারা শাট ডাউন করে মরেই যাচ্ছে। সো ওই ওই মানে বইটা খুবই মানে আমার মনে হয় যারা কেয়ার গিভার বা এমনিতেই ইন জেনারেল অ্যাডাল্টদের জন্য পড়তে পারলে খুব ভালো হবে। এগেন বইটার নাম হলো When the Body Says No, বিকজ এটা হচ্ছে যে আমরা আসলে আমাদের অনেক সময় দেখা গেছে যে আমাদের যে এনভায়রনমেন্টাল কারণে আমরা অনেক ধরনের স্ট্রেসের ভিতর দিয়ে যাই এবং আমরা অনেক কিছু কমিউনিকেশন লট অফ থিংস উই ক্যানট রিয়েলি নো হাউ টু কমিউনিকেট। এটা একটা বড় কারণ আসলে আমরা কিভাবে বড় হয়েছি, এবং আমাদের প্যারেন্টসদেরও কিন্তু দোষ নেই বিকজ তারাও একইভাবে বড় হয়েছে। সো এটা হচ্ছে জেনারেশন বাই জেনারেশন আমাদের যে একটা মানে বডিলি একটা মেমোরি এবং জেনেটিক মেমোরিও ইনফ্যাক্ট সেগুলা কিভাবে করে আমাদের উপরে ওভারঅল আমাদের উপরে যে ইম্প্যাক্ট ফেলছে সেটা যদি আমরা এখন অ্যাওয়ার হই দেন আমরা তাহলে আমাদের যারা আমাদের বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে হয়তো বা অনেকখানি আমরা একটু অ্যাওয়ার হতে পারবো এবং তাদেরকেও এই জিনিসগুলো শেখানো। সো তারা হয়তো বা কয়েকটা জেনারেশন লেগে যাবে আসলে নিজেদেরকে ফিক্স করতে যে হাউ নট টু গেট মানে টেক কেয়ার অফ আওয়ার সেলফ। সো সেই জন্য আমি রেকমেন্ড করবো এই আমি বইটা এখানে যদি একটু একটা জিনিস আপু বলো। মানে আবার আপনারা যখন কথা বলবেন ওই ওই জায়গাটা আমি বারবার এই একটা পয়েন্ট স্ট্রেস করছি যে আমি মনে করি যে এই জায়গাটা নিয়ে কথা হওয়া উচিত বা এই জায়গাটা আমাদের মতো যারা, আমি তো রিলেটিভলি ইয়াং না, আরো যারা ইয়াঙ্গার আছেন তারা যাতে এই জিনিসটা হয় যে বেসিক্যালি প্যারেন্টসরা কিন্তু একটা ট্রানজিশনের মধ্যে যায়। আমি যেন বলছিলাম যে মানে ওনরা অলমোস্ট লাইক একটা হিরো থাকে এবং তারপরে দেখা যায় হিরো থেকে ওনরা একটা ডিকেইড ফর্মে, মানে আমি আমার বাবাকে হুইল চেয়ারে দেখছি, মানে যার যে যেই ছোটবেলায় যে বাবাটার, আমার বাবা পুলিশ অফিসার ছিল, সো আমি খেলার মাঠে হয়তো আমার বাবার ভয় দেখিয়ে কিছু একটা আউট হয়ে গেলে বললাম যে আমি আউট হব না, আমি পুলিশের ছেলে। সো লাইক সেই বড় সড়ো একটা ক্ষমতাবান লোক, তাকে এখন হয়তো বা সে হুইল চেয়ার ছাড়া নড়াচড়া করতে পারছে না। দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক যে আমার চোখের সামনে আমার হিরোটা হয়তো বা নো লঙ্গার দ্য হিরো, এবং এভরিওয়ান তো ওই জার্নি দিয়েই যাচ্ছে যে সে দেখছে আসলে তার বাবা মা এখন তার যে রোলটা আছে আসলে ইটস নো লঙ্গার ওই হিরোর ছায়া না থেকে তার নিজে এখন হিরো হিসেবে হয়তো বা অ্যাপিয়ার করতে হবে, এবং এই বার্ডেনটা বা এই রিলে, এটাকে একটা রিলে রেসের মতো বলবো কিনা, যেখানে একজন থেকে নিয়ে এটাকে ট্রানজিশনটা এখন আমার দায়িত্ব। সো এই কাজটা আমি কেন করব আর করলে আমাকে কি মোটিভেট করবে করার জন্য, মানে যেহেতু এটার কোনো এন্ড কিছু দেখা যাচ্ছে না। সো এই জায়গাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, এটা নিয়ে কেউ কথাও বলে না। বা আমাদের ক্ষেত্রে হচ্ছে স্পেশালি সাউথ এশিয়ায় তো আসলে যেটা হয় যে বাবা মার যত্ন নিতে হবে তো নিতে হবে, এটা নিয়ে আবার কথার কি আছে। সো ব্যাপারটা আসলে এরকম এরকম হয়ে গেলেই আসলে বার্ডেনটা আসে, রাদার দেন যদি আমি লজিক্যালি জিনিসটা বুঝতে পারি এবং সেই অনুযায়ী অ্যাক্ট করতে পারি, আমি হয়তো কাজটা এনজয় করব এবং আমিও হয়তো কিছু এক্সাম্পল সেট করতে পারবো যেটা দেখে অন্যরা ইন্সপায়ার্ড হবে। আমি এটা আর কি বলতে চাচ্ছি। হ্যাঁ আপু বলো। হ্যাঁ আসলে আমি মৌসুমী তোমাকে ধন্যবাদ দিতে চাই, তুমি খুব সুন্দর করে তোমার ওন এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করেছো। আসলে এটা সবারই জানা দরকার। তুমি যে দুটো জিনিস বলেছো, একটা হচ্ছে যে ওয়াই আই এম ডুইং দিস, হ্যাঁ, এই যে তোমার একটা মনের মাঝে একটা যে ওয়ার ইটস গোনা এন্ড, রাইট, তোমার এই যে মনের মাঝে একটা একটা বার্ডেন তোমার তৈরি হচ্ছে, রাইট, এটা কিন্তু সব কেয়ার এটা বলছুর এবং আরো অনেকেরই হচ্ছে বাট সবাই হয়তো বা ডিরেক্টলি বলছে না আসলে। হ্যাঁ এবং সেটা ওকে ধন্যবাদ দিতে চাই যে ও এটা শেয়ার করছে আমাদের সাথে। হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে কেয়ার গিভার বার্ডেন বা কেয়ার গিভার স্ট্রেস। সেখান থেকেই আমাদের এই প্রোগ্রামটা এই জনসচেতনতা তৈরি করা, যে তোমাকে আগে জানতে হবে যে তোমার কি এই কেয়ার গিভার যে স্ট্রেস তার তোমার ওয়ার্নিং সাইন গুলো আছে কিনা। আমি তোমার মাঝে অলরেডি দেখতে পাচ্ছি। তুমি যদি সেগুলো জানো তাহলে তুমি কিন্তু তোমার টেক কেয়ারটা কিভাবে করবে সেটা তুমি জানবে। তখন তুমি তোমার নিজের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং তুমি তোমার নিজের টেক কেয়ারটা করছো, then only you will have the motivation and drive to take care of other person. So you have to be selfish to take care of yourself first. You have to know what are the crisis, what are the warning sign you are feeling, and you have to give a pause. আমি বলি যে কেয়ার গিভিং বা কেয়ার গিভিং প্রসেসটা একটা যদি অ্যানালজি দিয়ে বলি, it's a marathon run. You are a marathon runner there.
ম্যারাথন রান জিনিসটাকে, এই অ্যানালজিটাকে, এটা হচ্ছে একটা লং লং একটা জার্নি। হ্যাঁ, সেই লং জার্নিতে যে ম্যারাথন রানার, তাকে কিন্তু তার ট্র্যাকটা জানতে হবে। ট্র্যাকটা কি, আমি কোন পথে আমি রান করছি। আর কেয়ার গিভারের জন্য সেই ট্র্যাকটা কি, তাকে জানতে হবে যে আমি যার টেক কেয়ার করছি তার কি কি নিড আছে, তার কি কি ফিজিক্যাল নিড আছে, তার কি কি এখন কমপ্লিকেশন আছে, হোয়াট আর দ্য নিড দ্যাট আই হ্যাভ টু ফুলফিল। সো ম্যারাথন রানারের যেরকম তার ট্র্যাক জানতে হয়, ঠিক তেমনি হবে কেয়ার গিভারেরও সেই ট্র্যাকটা জানতে হবে। এবং ম্যারাথন রানারের কিন্তু তার ওন ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের একটা অ্যাওয়ারনেস লাগে। অর্থাৎ যে রানার, সে কিন্তু দেখবে কখন তার পেইন হচ্ছে মাসেলে, কখন তার লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, দেন দে হ্যাভ টু পেস দেমসেলফ, অর্থাৎ তার হয়তো বা দৌড়ানোটা একটু কমাতে হবে। সেই তখন কি করতে হবে, সে টেক কেয়ার করতে হবে ওন হেলথ অ্যান্ড ওন বডি। এই যে একটা পেসের ব্যালেন্স করা, অর্থাৎ আমি যদি 1 মাইল খুব দৌড়ে যাই, আমি কিন্তু হোঁচট খেয়ে যাবো, ম্যারাথন রানার শেষ হবে না। ঠিক তেমনি ভাবে যে কেয়ার গিভার, ইটস এ লং জার্নি, তাকে মনে রাখতে হবে যে সে একজন ম্যারাথন রানার। তাকে তার পেসটা ব্যাক এন্ড ফোর্থ করতে হবে, তার ওন হেলথ এবং ওন বডি কি কি প্রয়োজন আছে সেই অনুযায়ী তাকে রিপ্লেনিশ করতে হবে। সেই রিপ্লেনিশ করার স্ট্র্যাটেজি গুলা জানতে হবে। এবং যখন তুমি ফিজিক্যালি এবং মেন্টালি তুমি যখন ব্যালেন্স, when you are taking care of yourself, তখনই একমাত্র কেয়ার গিভার উইল হ্যাভ দ্য ড্রাইভ এন্ড মোটিভেশন টু এন্ড দ্যাট জার্নি, এবং এই ম্যারাথন রানটা সাকসেসফুলি কমপ্লিট করার জন্য। এবং সেক্ষেত্রে আমি বলবো যে এই ওয়ার্নিং সাইন গুলো জানা খুব প্রয়োজন, এবং টেক কেয়ার করাটা খুব প্রয়োজন। এবং আমি যদি ওয়ার্নিং সাইন একটু বলি 4-5টা, তাহলে তুমি বুঝবে যে কি কি ওয়ার্নিং সাইন আসলে থাকে। এটা একটু জানা দরকার যারা কেয়ার গিভার, তাদের আসলে কি কি জিনিসগুলো তাদের একটু অ্যাওয়ার হতে হবে। যেমন প্রথমটা, তুমি কেউ যদি কেয়ার গিভার হিসাবে ঘুমোতে যাচ্ছে, আফটার দ্য এন্ড অফ দ্য হোল ডে, ও যদি মনে করে যে অ্যাজ এ কেয়ার গিভার আমি অসম্ভব এক্সস্টেড, দ্য হোল ডে ওয়াজ লাইক টোটালি ওয়েস্টেড, এবং পরের দিন যখন সকালে ঘুম থেকে উঠে তখন যদি সে ফিল করে সে খুবই ওভারওয়েলড, she doesn't want to take the whole day again because there are too much to handle, that is a very important warning sign of caregiver stress. The second যে স্ট্রেসটা, সেকেন্ড ওয়ার্নিং সাইন হচ্ছে যে সারা দিনে যদি ফ্যাটিগ, টায়ার্ডনেস এবং স্লিপ ডিস্টারবেন্স যদি থাকে, that is also a very warning sign. You have to know your body and mind, what you are going through as a caregiver. The third জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে অ্যাঙ্গার এন্ড ফ্রাস্ট্রেশন। যে কেয়ার গিভার, সে কিন্তু বোঝে না যে এই স্ট্রেসের কারণে সে কিন্তু তার অ্যাঙ্গার, তার ইরিটেবিলিটি কার উপরে পড়ছে, যার টেক কেয়ার করছে, অর্থাৎ যে বয়োবৃদ্ধ বাবা মা, অনেক সময় দেখা যায় তার উপরে তার অ্যাঙ্গার পড়ছে, তার ফ্রাস্ট্রেশন হচ্ছে, অথবা পরিবারের অন্যকে, অথবা শিশু সন্তান অথবা স্পাউসের প্রতি তার যদি কনস্ট্যান্ট বা লাইক ইন্টারমিডিয়েটলি লট অফ অ্যাঙ্গার এন্ড ফ্রাস্ট্রেশন হচ্ছে, ইউ নো দ্যাট ইউ আর হিটিং দ্যাট like the button of like you know that caregiver stress হচ্ছে। হ্যাঁ, ওয়ার্নিং সাইনটা। আর যদি কেউ ফিল করে যে তার লুজিং ইন্টারেস্ট, আমি এর আগে বলেছি যারা কেয়ার গিভার তাদের হয়তো বা সময় নেই এখন আগের মতো নিজের যে জিনিসটা পছন্দ করতো, গান শোনা, কবিতা পড়া বা যা কিছু হবি ছিল, সেটার পাশাপাশি এখন যদি তার কোনো ইন্টারেস্টই না থাকে, অর্থাৎ সময় তো নাই, এখন তার কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, he or she is not enjoying at all whatever she used to enjoy before, that is a very important sign of caregiver stress. আর তাদের সোমাটিক কিছু সিমটমস হতে পারে, যেমন হতে পারে হেডেক, বডি এক, মাসেল এক, তাদের রিউমেটিক আর্থ্রাইটিক রিলেটেড পেইন হতে পারে। এবং দেখা যায় যে যারা কেয়ার গিভার স্ট্রেসে থাকে তাদের কিন্তু সিগনিফিকেন্টলি ইমিউনিটি ডিক্লাইন করে, অলমোস্ট 26% কম্পেয়ার টু নন কেয়ার গিভার, এবং দে আর ফ্রিকুয়েন্টলি প্রোন টু মাল্টিপল টাইপ অফ ইনফেকশনস। কেউ যদি অ্যাজ এ কেয়ার গিভার মাল্টিপল টাইম ইনফেকশনের শিকার হচ্ছে, that could be the reason that their stress had declined their immunity significantly. So you know where you have to pay attention. আর যেটা হয় অনেক সময় পুয়ার ফোকাস, কনসেন্ট্রেশন, যে কাজটা সে আগে খুব সুন্দরভাবে করতে পারতো এখন কোনো কাজই আর মনোযোগ দিয়ে করতে পারছে না, ক্যান নট অ্যাকমপ্লিশ এ ওয়ার্ক, সারাক্ষণই একটা অবসাদ, ক্লান্তি, ফরগেটফুলনেস, you know that you are hitting that warning sign of caregiver stress. আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে একটা নেগলেক্টিং ইউর ওন হেলথ। যখন অ্যাজ এ কেয়ার গিভার সে তার নিজের ওন হেলথকে নেগলেক্ট করছে, অর্থাৎ নিজের অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছে না, নিজের টেক কেয়ার করছে না, নিজের ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট গুলো মিস করছে, দ্যাট মিনস হি অর শি ইজ গিভিং আপ। সেটাও জানতে হবে যে তার একটা ওয়ার্নিং সাইন। সোশ্যালি সে উইথড্রল হয়ে যেতে পারে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আর লাস্টে যেটা তুমি ওইটা বলেছো যে একটা ফিলিং অফ হোপলেসনেস, ডেসপেয়ার, দ্যাট মাই লাইফ হ্যাজ বিন ওয়েস্টেড, মনে হতে পারে যে ওয়ের ইটস গোনা এন্ড, তখনই কিন্তু বুঝতে হবে যে দেয়ার ইজ এ ওয়ার্নিং সাইন অফ কেয়ার গিভার স্ট্রেস। আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে যারা আমরা কেয়ার গিভার, what we can feel in body, in our mind, so that we can be aware of it
and then we can take care of ourselves. When as a caregiver you take care of yourself, then only you can take care of others and the loved person. আর ডেজি আপু তোমার সাথে একটু অ্যাড করবো এখানে, সেটা হলো যে কেয়ার গিভার বলতে আসলে কিন্তু আমরা এখানে দেখা গেছে যে যারা প্যারেন্টস, যাদের ছোট বাচ্চা আছে, এই কেয়ার গিভার আজকে আমরা আসলে আলোচনার দেখা গেছে যে বেশি কন্ট্রিবিউট করে ফেলছি ওখানেই, বাট আমরা আসলে চলে যাবো এখনই এল্ডারলিজদের সেক্টরটাতে। বাট কেয়ার গিভার আমরা আজকে যাদেরকে নিয়ে কথা বললাম, এই গ্রুপটা কিন্তু আসলে যারা প্যারেন্টস, ইয়াং প্যারেন্টস, যাদের হয়তো বা বাবা মা এখনো বয়স হয়নি, বাট তারা নিজেরাই ওই সেগমেন্টের একটা অংশ, প্লাস হলো গিয়ে অফকোর্স যারা মানে একটু অ্যাডাল্ট মোর, যারা মানে তাদের এল্ডারলিদের টেক কেয়ার করছে। সো এই জন্য মানে আমার বোন বলছিল যে এটাকে, যে এটা নাকি স্যান্ডউইচ জেনারেশন, সমাজ বিজ্ঞানের ভাষায় যাকে স্যান্ডউইচ জেনারেশন বলে, এবং এটার বয়স রেঞ্জ হচ্ছে 30 to 65। সো তারা হচ্ছে টানপোড়েনে থাকে বাবা মাকে টেক কেয়ার করা এবং নিজের সন্তান এবং নিজের স্পাউসকেও টেক কেয়ার করা। আমি একটু অ্যাড করে যাচ্ছি, জাস্ট একটু বলে যাচ্ছি যে ডেইজি যেহেতু স্ট্রেসর সায়েন্স গুলির সম্পর্কে কথা বলছে, you need to take a break. So don't feel guilt. আমি যেটা বলবো অল কেয়ার গিভারকে, তোমাদেরকে কোনো সাপোর্ট সিস্টেম অথবা ফ্যামিলি মেম্বারকে ইনভলভ করো এটার মাধ্যমে, এবং বলবো যে বেড়াতে যাও। ডোন্ট ফিল যে আমি বেড়াতে গেলে যে আমার বাবা মার টেক কেয়ার করা হচ্ছে না, এই ধরনের গিল। কারণ নিজেকে যদি না টেক কেয়ার করা হয় তাহলে কিন্তু ঠিকমতো বাবা মাকেও টেক কেয়ার করা যায় না। সেই জন্য আমি বলবো অন্য কোনো আদার সাপোর্ট গ্রুপকে ইনভলভ করার জন্য, ফ্যামিলি মেম্বার, হয়তো কোনো নিডি ফ্যামিলি মেম্বারকে বাসায় নিয়ে আসা যায়, যাদেরকে অ্যাজ এ কেয়ার গিভার, প্রাইমারি কেয়ার গিভার হিসাবে, অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবেও আমরা ইউজ করতে পারি টু গিভ আস এ ব্রেক। আমি এটাই রাইট, আমি এখানে শুধু অ্যাড করতে চাই, এখানে এটাকে বলা হয় কি রেসপিট কেয়ার গিভার বলে। রেসপিট কেয়ার গিভার হচ্ছে যে হাউ ইউ আর গোনা টেক এ ব্রেক। হ্যাঁ, সেটা হচ্ছে যে যে কোনো একজন, সেটা হতে পারে ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, তার সাথে কথা বলে ইউ টেক এ ব্রেক ফ্রম ইউর ডেইলি রুটিন। That's gonna give you a lot of replenishment. আমি যেটা বলেছিলাম যে ম্যারাথন রানার রিপ্লেসমেন্ট লাগে, ঠিক তেমনি ভাবে তোমার হেলথ এবং মেন্টালি সবকিছু ক্ষেত্রে তোমার একটা রিপ্লেনিশমেন্ট হবে। এবং এখানে এটা খুব করা হয় বাই গিভিং কেয়ার গিভারের মাধ্যমে। আমরা এখন চলে যাব আসলে যে মানে অনুষ্ঠানের যে একটা বড় পোরশন ছিল আমাদের, যে এল্ডারলিদেরকে কিভাবে করে আমরা আসলে পুরোটাই কেয়ার গিভারদেরকে নিয়ে কথা বললাম। হাউ ক্যান এল্ডারলিদের, তারা নিজেরা হয়তো বা নিজেদের জন্য কিছু there are some tips, মানে তাদের কিভাবে আমরা টেক কেয়ার করতে পারি এবং তারাও কিভাবে নিজেদের টেক কেয়ার করতে পারে। সো ডেজি আপু, তুমি যদি একটু সংক্ষেপে, আমাদের যেহেতু সময় এখন অনেক কম, তুমি যদি একটু সংক্ষেপে সেটা নিয়ে কিছু বলো আমাদের। আসলে এলডারলি মেন্টাল হেলথের কেন কি হয় এটা একটু আমাদের শুধু একটু জেনে নিই। যে এরিকসনিয়ান যে স্টেজ অফ ডেভেলপমেন্টটা আছে, সেখানে হচ্ছে যে 60 and above তাদের যে স্টেজ অফ ডেভেলপমেন্ট, সেটাকে আমরা বলি যে ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপেয়ার। ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপেয়ার যারা কারো মাঝে মনে হতে পারে যে দে হ্যাভ অ্যাকমপ্লিশড হোয়াট এভার দে ওয়ান্টেড টু অ্যাকমপ্লিশ ইন দেয়ার লাইফ, দে ফিল ভেরি কন্টেন্ট, দে হ্যাপি। কিন্তু আরেকটা গ্রুপ থাকে যাদের মাঝে ডেসপেয়ার, তাদের মনে হয় যে দে কুডন্ট অ্যাকমপ্লিশ হোয়াট এভার দে ওয়ান্টেড টু অ্যাকমপ্লিশ। তাদের মাঝে থাকতে পারে যে একটা বিটারনেস, একটা ডেসপেয়ার, হোয়াট উই কুড হ্যাভ বিন ডান, হোয়াট উই শুড হ্যাভ বিন ডান। এই ডেসপেয়ার থেকেই কিন্তু তৈরি হয় দুই ধরনের একটা পার্সোনালিটি। কেউ হয়ে যেতে পারে হচ্ছে যে আইসোলেটেড এবং উইথড্রন, তাদের কাছে মনে হতে পারে যে মানে আমার জীবন ফুরিয়ে এসেছে, আমার তো কোনো প্রয়োজনই নাই এই সোসাইটিতে, দেয়ার ইজ নো রিজন ফর মি টু লিভ, এই যে একটা ডেসপেয়ার। আর কারো মধ্যে হতে পারে অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন এন্ড ইরিটেবিলিটি। মশিউর এর আগে একটা জিনিস বলেছিল যে স্ট্রোকের পরে ওর বাবার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে, রাইট? কারো ভাবে বয়োবৃদ্ধদের মাঝে এমনিতেই পার্সোনালিটি চেঞ্জ হতে পারে, তাদের মধ্যে অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন এবং ইরিটেবিলিটি একটা চেঞ্জ চলে আসতে পারে। অথবা ডিমেনশিয়া, স্ট্রোক বা অন্যান্য মেডিকেল কন্ডিশনের জন্য কিন্তু তাদের এই অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, ইরিটেবিলিটি এবং বিহেভিয়ারাল চেঞ্জ গুলো হতে পারে। এখন সেটার যত্নটা কিভাবে নিব সেটা নিয়ে আমি কিছু টিপস, যেটা আমাদের সময় ফুরিয়ে আসছে। তাহলে আমাদের জানতে হবে যে হ্যাঁ, দেয়ার উইল বি সাম ক্রাইসিস, সাম মেন্টাল হেলথ ইস্যুস ইন আওয়ার এল্ডারলি, রাইট? এবং আমরা অ্যাডাল্ট হিসাবে তাদের কিভাবে যত্ন নিব, আর যারা আমাদের বয়োবৃদ্ধ আছে তারাই কিভাবে তাদের নিজেদের যত্ন নিবে। যারা আছে কগনিটিভলি অনেক শার্প, দে আর অ্যাকচুয়ালি ইভেন এট দ্য 60 দে আর ভেরি কগনিটিভলি শার্প, তাদেরকে বলতে হবে যে আপনাদের মানসিক স্বাস্থ্যের যত্ন আপনাদেরকে নিতে হবে। তাদেরকে বলতে হবে হোয়াট এভার দ্য লাইফ টু এনজয় দে শুড ডু ইট, দে শুড টেক কেয়ার অফ দ্য মেন্টাল হেলথ, হাউ টু ইয়োগা, মেডিটেশন, গোয়িং ফর এ ওয়াকটা যেমন খুবই একটা নাইস এক্সারসাইজ, টু টেক এ ওয়াক এভরি ডে, লিসনিং টু মিউজিক। এবং তারা যদি স্পিরিচুয়ালি কানেক্টেড থাকে, স্পিরিচুয়াল হেলথের
কানেক্টিভিটিটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। সো দিস ইজ হাউ ইউ ক্যান ট্রাই টু টেক কেয়ার অফ ওন মেন্টাল হেলথ। আর যারা আমরা অ্যাডাল্ট কেয়ার গিভার আছে তারা কি করে তাদেরকে হেল্প করতে পারি তাদের মেন্টাল হেলথের জন্য, যেটা আমরা বারবারই বলেছি, ক্লিয়ার কমিউনিকেশন। এই ক্লিয়ার কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিট ডাউন উইথ ইউর প্যারেন্টস, এবং এই যখন ক্লিয়ার কমিউনিকেশন, তাদের কি এক্সপেকটেশন এবং আপনি কি করতে পারছেন, এটা একদম ক্লিয়ার একটা কমিউনিকেশন হওয়া দরকার। তারাই কিন্তু আপনাকে বড় করেছে, তারা বুঝবে আপনি কি করতে পারছেন কি করতে পারবেন না। কিন্তু আপনার যখন এই কমিউনিকেশনটা হয়ে যাবে, there will be no role confusion, there will be no expectation and যে even অনেক সময় দেখা যায় যে এই ক্ষেত্রে যে আমরা আসলে সোসাইটাল একটা অন্যরা করছে, আমারও মনে হয় করা উচিত যে কমিউনিকেশন না করে ওরা অ্যাসিউম করে নেই অনেক কিছু, রোল রেসপন্সিবিলিটি নিয়ে। right. ভেরি গুড পয়েন্ট আপু। হ্যাঁ, So there will be clear communication is very important. এবং সবসময় মনে রাখবেন যে parents will understand you if you have a good message or if you have a clear communication with them. আমি যেটা বলবো সেটা হচ্ছে encourage your parent to live a meaningful life. আপনার প্যারেন্টসরা যে জিনিসগুলো করতে আগে এনজয় করতো, কেউ ছিল হয়তো বা স্কুল টিচার, এখন সে কিছুই করছে না, সে হয়তো এখন একটা স্কুলে একটা ভলান্টারি কিছু করতে পারে। whatever that gives them happiness or live a meaningful life, তাদেরকে এনকারেজ করুন, তাদেরকে আপনারা কানেক্ট করে দিন এই সেই কাজগুলো মেনটেন করার জন্য। হ্যাঁ, আর যেটা থার্ড জিনিস বলবো যে তাদেরকে একটা সাপোর্ট গ্রুপ বা সোশ্যাল এনগেজমেন্টে তৈরি করুন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ অ্যাডাল্ট হিসেবে কিন্তু আপনি চাইলেই পারেন, তারা হতে পারে যে কোনো, এখন তো নানা রকমের ইন্টারনেট বেসড গ্রুপ আছে, নানা রকমের আত্মীয় স্বজনের সাথে আপনি একটা গ্রুপ করে দিন। সেই গ্রুপটা হতে পারে অনলাইন বেসড, এভরি উইক to every 2 weeks অথবা in a month they can have a clear communication, they can have a talk, chit chat, they can talk about their own issues and they can even have a visit, করোনা শেষ হয়ে গেলে হয়তো ভিজিটটাও তারা করতে পারে। সো একটা সাপোর্ট গ্রুপ এর মাধ্যমে একটা সোশ্যাল এনগেজমেন্টে তাদেরকে আপনি কানেক্ট করে দিন, আপনি নিজেই সেটা উদ্যোগী হয়ে করে দিন। they will have more power and connectivity within the society and also they will have a meaningful way of living their life. আর যেটা বলবো সেটা হচ্ছে প্ল্যান ইভেন্ট টুগেদার, অর্থাৎ অ্যাডাল্ট হিসাবে চেষ্টা করুন তাদের সাথে একটা কোনো ইভেন্ট প্ল্যান করতে। সেটা সময় সেটা হতে পারে ভ্যাকেশন, সেটা হতে পারে এনিথিং, জাস্ট টু মেক এ প্রিপারেশন অফ এ মিল, হোয়াট এভার, give them a feelings that they are very valued and you are making a plan for them. That will give them a very much good connectivity with you and they will feel good about it. থ্যাংক ইউ ডেজি আপু। আমি একটু মানে মুনিয়াপুর কাছে চলে যাই, বিকজ আমাদের সময়টা আসলে একদম শেষের দিকে, তো সো একটু ওর কাছেও আমি একটু জানতে চাই যে এই বিষয়টা নিয়ে তোমার কিছু, আমি জানি কিছু আইডিয়াস ছিল এবং কন্ট্রিবিউশনের ছিল, সেটা যদি তুমি একটু অ্যাড করতে। আমি যদি বলি, আমি যেসব এবল প্যারেন্টস যারা এখনো অ্যাক্টিভ রয়েছে, আমি বলবো যে তাদেরকে উৎসাহিত করুন তাদের নিজেদের কাজ নিজে করার জন্য। কখনোই তাদের কাজটা করে দিতে যাবেন না, কারণ এটা তাদের যেমন ফিজিক্যালি অ্যাক্টিভ রাখবে, মেন্টালিও তাদেরকে অ্যাক্টিভ রাখবে। এবং তাদেরকে উৎসাহ করুন তাদের বিভিন্ন হবিগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিভাবে আপনি হেল্প করতে পারেন, যে হয়তো মা বাবা বাগান করতে পছন্দ করে, তারা হয়তো ফুলের বাগান করতে পছন্দ করে না, তারা হয়তো বিভিন্ন রকম সবজি বাগান করতে পছন্দ করে, তাহলে আপনি তাদেরকে একটু বাগান রেট, বিকজ অফ তাদের আর্থাইটিস এন্ড এভরিথিং, তারা হয়তো লো ইয়েতে কাজ করতে অসুবিধা হয়, তাহলে আপনি একটু যদি হাই পেজ কোনো বাগানের ব্যবস্থা করে দেন এবং তার যাতে ইজিলি সেই বাগানগুলি করতে পারে, এভাবেও তারা তাদের মেন্টাল হেলথে টেক কেয়ার করতে পারে। এবং সাথে সাথে বাচ্চাদেরকেও, অন্য ফ্যামিলির অন্য বাচ্চাদেরকেও আপনি কিডসদেরকেও ইনভলভ করতে পারেন এইসব প্যারেন্টসদের ডিপ্রেশনকে অ্যাড্রেস করার জন্য। আমি বলি যে আপনি যদি রেসপন্সিবিলিটি টেকিং কেয়ার অফ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, আপনি যদি উইকলি একটা পিল অর্গানাইজারে বা মা বাবা কি ওষুধ খায় সেটা যদি আপনি গুছিয়ে দেন, এবং আপনার যদি 10 থেকে 10+ কোনো কিড থাকে, তাকে দায়িত্ব দেন যে হ্যাঁ তুমি তোমার দাদু ঠিক মতো ওষুধটা খাচ্ছে কিনা এটা একটু টেক কেয়ার করো, এই জন্য আপনি তাদেরকে রিওয়ার্ড দিবেন, হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে এটার জন্য একটা অ্যালাউন্স দিব তুমি যদি এই কাজটা করো, তাহলে তারাও কিনলো, তারা একটা রেসপন্সিবিলিটি নিতে শিখলো, তাই না? সাথে সাথে আপনার কিন্তু বার্ডেনটাও একটু শেয়ার হয়ে গেল, এবং প্যারেন্টসরাও কিন্তু খুব হ্যাপি হয় যখন গ্র্যান্ড কিডসরা তাদের সাথে ইন্টিগ্রেটেড হয়। তা বই পড়া অনেক গ্র্যান্ড প্যারেন্টসের ক্ষেত্রে আমি দেখি যে সামটাইমস সেঞ্চুরি লসের কারণে তাদের ডিপ্রেশনটা দেখা যায়, যেমন হিয়ারিং লস অথবা তাদের আই ভিশন দেখা যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে তারা খুব চুপচাপ হয়ে গেছে প্যারেন্টস, কেন কথা বলে না? কারণ ইটস এ সোশ্যাল ট্যাবু, তারা রিকগনাইজ করতে পারে না যে তারা শুনতে পাচ্ছে না।
সে কারণে তো আপনাকে দেখতে হবে ওই ওয়ার্নিং সাইনগুলি যে আপনার প্যারেন্টস কি হিয়ারিং লস করছে, অথবা ভিশনে কোনো প্রবলেম আছে, অথবা ইউটিআই এর কারণেও কিন্তু অনেক সময় মানে যেটা আমরা বলি যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণে, এবং ডায়াবেটিসের সুগার হাই এর কারণেও কিন্তু প্যারেন্টসের মাধ্যমে অনেক ধরনের ফিজিওলজিক্যাল অল্টার্ড মেন্টাল স্টেজ দেখা যায়। তো এগুলির ওয়ার্নিং সাইন্সগুলি একটু দেখতে হবে, এবং এগুলির জন্য কোনো মেডিকেল যে সব অ্যাড্রেসিং সেগুলি করতে হবে। আর বলবো নিজে সামটাইম ডোন্ট থিঙ্ক যে আপনার বাবা মাকে মেন্টাল হেলথের প্রবলেম মানে হচ্ছে পাগল, তাদের কোনো চিকিৎসা করা যাবে না। অবশ্যই এদের হেলথ আপনার সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, সাথে সাথে হচ্ছে কি কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি বলি, কারণ দুটারই ব্যালেন্স থাকার দরকার আছে। আর মোস্ট অফ দ্য টাইম আমি যেটা দেখেছি যে বাংলাদেশে যে যখনই তারা বলে যে আমি ঘুমাতে পারছি না বা কিছু করতে পারছি না, ট্রাঙ্কুলাইজার ঘুমের ওষুধ দিচ্ছে, কিন্তু কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট বা কোনো কেউ প্রেসক্রাইব করছে না। তো এই জিনিসগুলি আমার মনে হয় যে মোর অফ আমাদের আলোচনার মাধ্যমে জানতে হবে কিভাবে যে প্যারেন্টসদের ডিপ্রেশন অথবা অন্যান্য সাইকোলজিক্যাল মেন্টাল হেলথ ইস্যুগুলিকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। গ্র্যান্ড প্যারেন্টসরা আরো একটা জিনিস করতে পারে, যদি তারা পড়তে না পারে তারা নিজেদের যে বই পড়ার বা সায়েন্স সম্পর্কে ওরা অথবা কোনো রিলিজিয়াস থিং এ ওরা লার্ন করলো, ওরাও কিন্তু এটা গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে শেয়ার করে করে গ্র্যান্ড প্যারেন্টসদেরকে ইনভলভ করতে পারে, মোর অ্যাক্টিভ রাখতে পারে। There is some tips I'm trying to give it that can help also mental health for the elders. আমার মনে হয় মনিপা তুমি একটা জিনিস খুব ভালো বলেছো, যেটা হয়তো বা আমরা সময়ের কারণে তুমি অতটা ডিটেলসে যেতে পারো নাই, বাট আমার মনে হয়েছে যে অনেকগুলো সাইন্স আছে। আমরা আমাদের যারা বয়স্ক এল্ডারলিজ হয়তো বা 65 এর পরে অনেক সময় দেখা গেছে তাদের অনেকগুলো সাইন্স আছে যেগুলা দিয়ে তারা আসলে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারছে না, বাট দোজ সাইন্স অলসো শো যে তাদের কোনো কিছু হয়তো বা কিছু অসুখ তাদের মধ্যে তৈরি হচ্ছে। সেটা হিয়ারিং লস হতে পারে, সেটা আই ভিশনের প্রবলেম হতে পারে, সেটা হয়তো বা ডিমেনশিয়ার মতো অনেক কিছু হতে পারে। তো সেগুলারও হয়তো বা আমাদের নিজেদের যারা আমরা কেয়ার গিভার তাদের হয়তো ওগুলো একটু পড়ে জেনে আমাদের নিজেদের অ্যাওয়্যার হওয়াটা খুব ইম্পর্টেন্ট মনে হয়। মনসুর, তোমার যদি এই টোটাল জিনিসটা নিয়ে কিছু বলার থাকে, আমরা একদম শেষের দিকে তো, সো একটু তোমার কাছ থেকে শুনতে চাই। আমার এক্ষেত্রে আমার কাছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমার লাইফের সাথে যতটুকু ওনাদেরকে ইন্ট্রোডিউস করানো যায় আমি একটা চেষ্টা ওটা করতে থাকি। বা আপনি অনুষ্ঠানের শুরুতে যেমন বলেছিলেন যে আমি এই মিম বানাই, তো মিম তো এমন একটা জিনিস যেখানে হয়তো আমার আব্বু আম্মু বুঝে না, কিন্তু তারপরেও আমি ওনাদের সবসময় বলি যে লাইক এটা তোমার সাথে মিলে এটা এইভাবে বানাবো, বা ওনারা বিকাম এ পার্ট অ্যাজ এ ক্যারেক্টার। তারপর ওনাদের বলি যে এটাতে এরকম লাইক করছে বা মানুষজন এটা এরকম পছন্দ করতেছে। সো মানে সোশ্যাল মিডিয়া লাইফে ওনাদের নিয়ে কন্টেন্ট করলে আই গেভ দেম আপডেট যে এটা হচ্ছে। সো বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে যে আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে বা ওনাদের সাথে নিয়ে কি করছি সেটার একটা ওনাদেরকে আমি চেষ্টা করি একটা আপডেট দেওয়ার জন্য, সো দ্যাট এটাতে হয়তো ওনারা একটু মোর কানেক্টেড ফিল করবে। সো এটা একটা থাকে। সো আর ওনাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা তো সবাই বললেন মানে কমিউনিকেট করা, কিন্তু বয়স্ক বাবা মার সাথে কথা বলা বা কমিউনিকেট করা এটা আসলে আমাদেরকে কালচারালি তো অতটা শেখানো হয় না, বা আমাদের নাই কালচারালি। সো এটা আমি মুখে যতই বলি এটা অতটা যে হয় এরকম দাবি করা আসলে খুবই একটা ভুল দাবি হবে। সো উইথ দ্য টাইম এটা যদি বেশি হতে থাকে তাহলে হয়তো বা আমাদের সবার জন্য ইভেনচুয়ালি বেনিফিটেড হবে। সেই জন্যই আসলে আজকে আমাদের কথা বলা, যে সো অ্যাট লিস্ট লেটস স্টার্ট ইট সামওয়্যার, রাইট, সো দ্যাট আমরা করতে পারি। আপু একটা ডেফিনেটলি। প্রশ্ন আছে, তোমাকেই করছি। একজন জুনায়েদ আহমেদ, উনি বলছে মাই ফাদার ইজ এ পেশেন্ট অফ মাল্টিপল রেসপিরেটরি ফেলিওর, হি ইজ লিভিং on his on this oxygen machine. He is on a vulnerable stage. My office is going to open soon. জানো যে বাংলাদেশের আস্তে আস্তে বিভিন্ন ফেজে অফিস খুলে দিচ্ছে। What can I do? আমাকে বলছো? হ্যাঁ, তোমাকে প্রশ্নটা করছে যে তোমার যদি কোনো মানে যে ডক্টর তোমার কোনো, কারণ আমেরিকাতেও অনেক কিছু খুলে দিচ্ছে, যে কারো যদি এরকম এলএলডি প্যারেন্টস থাকে বাসায়, হোয়াট ক্যান দে ডু? আসলে আমি জানি না এই যে রেসপিরেটরি ফেলিওর কি করোনা রিলেটেড নাকি করোনা রিলেটেড না, মনে হচ্ছে এটা রেগুলার আপু, মনে হচ্ছে তাই করে যে একটা। হ্যাঁ, আসলে মানে এখন মানে যেহেতু একটা রেসপিরেটরি ফেলিওর কথা বলছে, তার মানে একজন তো সাথে থাকতেই হবে, এবং যে মানে উনি যদি কাজে যাইতে হয়, he or she has to assign someone to stay at home, কারণ আমি জানি না যে তার সিচুয়েশনটা কি।
তো সেই বাংলাদেশে মনে হচ্ছে সেহেতু আমি শিওর যে তার অন্যান্য ফ্যামিলি মেম্বার আছে, বা যেহেতু সে বাইরে যাচ্ছে এবং বাসায় আসছে, বাবা বাসায়, সো সে কারণে একটা ভয় কাজ করছে। সো কিভাবে আর কি? রাইট, এই ক্ষেত্রে আমি নিজে বলবো, আমি নিজেও একজন ফ্রন্ট লাইনার, আমি প্রতিদিনই কাজে যাই এবং আমি সবসময় একটা ভয়ে থাকি আমি বাসায় আসলে আমি কি আমার শিশু সন্তানদেরকে বা আমি আমার হাজবেন্ডকে আমি ইনফেক্ট করছি কিনা। সেটা কিন্তু আপনার মাঝেও কাজ করবে। তো যখন সবকিছু ফেজ ওয়াইজ ওপেন হবে, আপনাকে কিন্তু প্রিভেনশন স্ট্র্যাটেজিটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। অর্থাৎ প্রথমে আপনার যে বয়োবৃদ্ধ আছে তার জন্য আপনি চেষ্টা করুন একটা আইসোলেটেড এরিয়া রাখতে, যেটা হচ্ছে যে হয়তো বাথরুমটার পাশে থাকতে পারে, এবং একটু চেষ্টা করুন ঘরের একটা আলাদা জায়গা রাখতে। এবং আপনি যখন বাইরে যাবেন এবং যখন ঘরে ফেরত আসবেন, আপনাকে কিন্তু মেকশিওর করতে হবে আপনার টোটাল সবকিছুই, মানে ইউ ক্যান ওয়াশ ইট অফ, রাইট ওয়ে ওয়াশ ইট অফ, নতুন জামা পরে নিন, এবং আপনার হাত, মানে যেটা আমরা বলি যে 20 সেকেন্ড হাত ভালো করে না ধুয়ে আপনি কোনো কিছুই টাচ করবেন, অর্থাৎ আপনার প্রিভেনশন শাওয়ার করে আসলে হয়তোবা ফ্যামিলি মেম্বারের সাথে বেস্ট আর কি, বাইরে থেকে আসার পরে। আমি যেটা করি, প্রথমেই আমি আমার পুরো হাতটাকে ধুয়ে নেই একদম 20 সেকেন্ডস এভরিথিং, এন্ড দেন আই গো এন্ড টেক শাওয়ার, এবং মেক শিওর করি আই ডোন্ট টাচ এনিথিং বিফোর আই ক্লিন মাইসেলফ। হ্যাঁ, এটা করেই হচ্ছে মানে আপনার প্রিভেনশন স্ট্র্যাটেজিতে কোথাও কোনো খুঁত থাকা যাবে না। আপনাকে বলতে হবে যে ইউ ক্যান অনলি ডু ইউর বেস্ট to prevent yourself to get infected and to prevent your family to get infected, এবং সেখানে আপনাকে মানে খুব মনোযোগ দিতে হবে যে প্রিভেনশন স্ট্র্যাটেজি ইজ দ্য বেস্ট কিওর, দেয়ার ইজ নো কিওর। সো আপনাকে ওইসব ব্যাপারে একটু যত্নবান হতে হবে। থ্যাংক ইউ আপু। আমাদের আসলে আজকে অনেকজন বিভিন্ন মন্তব্য করেছেন যে কিভাবে আসলে বাংলাদেশের স্ট্রাকচারে যেটা হয়েছে যে মানে বাইরে যেটা অনেক সুবিধা, আমাদের বাংলাদেশে কোনো সাপোর্ট সিস্টেম নেই, বা দেখা গেছে যে অনেকের মানে আমরা সবাই মোটামুটি একটা ডিফারেন্ট কাইন্ড অফ জার্নির ভিতর দিয়ে বাংলাদেশে যাই, এক্সপেকটেশনস এর দিক থেকে শুরু করেও। সো অনেক মানুষজন অনেক প্রশংসা করেছে আজকে আমাদের এই আলোচনার জন্য। এবং আমার ছোট বোন ফারহানা রশিদ সুমি, ও বলছিল যে ও যেহেতু আমাদের প্যারেন্টস কে টেক কেয়ার করে, she goes through all of this, but then at the same time what she, after talking to all of us এবং hearing what Mosul said, ও তারপর লিখেছে যে ও আসলে কথা বলে আমাদের প্যারেন্টস এর সাথে এবং ও সলিউশনস গুলো ওনাদের মাধ্যমে আসে, এবং ওর স্ট্রেস এরপর থেকে নাকি আস্তে আস্তে কমা শুরু করেছে। এবং অনেকজন মানুষই আসলে সবাই মোটামুটি বলতেছে যে পিপল আর রিয়েলি হ্যাপি যে ফাইনালি এইরকম একটা টপিক নিয়ে কোনো কথা হয়েছে কেয়ার গিভারদেরকে নিয়ে, বিকজ এটা নর্মালি আমাদের মানে কথা বলা হয় না। বাট আমি জানি আজকে কথা বলতে গিয়ে আমরা যদি ভাবছিলাম যে এল্ডারলিদের পোর্শনটাতে বেশি সময় কাটাবো, বাট দেখা গেছে আমরা অ্যাডাল্ট কেয়ার গিভারদেরকে নিয়েই প্রায় 45 মিনিটসের উপরে কথা বলেছি। তার মানে আসলে দিস ইজ আ টপিক দ্যাট নিডস মোর টাইম, মোর অ্যাটেনশন। সো আমি আপনাদেরকে বলবো, দর্শক প্লিজ আমাদেরকে জানান আপনারা কোন ধরনের টপিক নিয়ে চান যে আমরা আলোচনা করি, তাহলে আমরা বিভিন্ন এক্সপার্ট এবং বিভিন্নভাবে আমরা যারা সাধারণ মানুষও আছি সেরকম মানুষজনকে আমরা ইনভাইট করে নিয়ে এসে প্রোগ্রামকে আরো একটু মিনিংফুল করার চেষ্টা করব। এবং আমি গত পর্ব আমরা বলেছি প্রায় আমরা প্রায় সবসময়, আজকেও অনেক শুনলাম, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো নিজের কেয়ার, সেলফ কেয়ার। আমরা যদি নিজেরা সুস্থ না থাকি তাহলে আসলে আমরা আমাদের বাচ্চারা বলি আর আমাদের প্যারেন্টস বলি কারোই ঠিক মতো টেক কেয়ার করতে পারবো না। এবং আমার স্ট্রেস গুলো, আমাদের বার্ডেন গুলা কিন্তু আমরা আসলে ওদের মধ্যেও কিন্তু দেখা যাবে যে উই আর ট্রান্সফারিং দ্যাট টু দেম। সো ওই জিনিসটাতে আমরা অবশ্যই কেয়ারফুল থাকবো। থ্যাংক ইউ সো মাচ ডেইজি আপু, থ্যাংক ইউ সো মাচ মুনি আপু এন্ড মনসুরুল এন্ড আরিফ। আমরা 1 ঘন্টার বেশি সময় নিয়ে ফেলেছিলাম, বাট আই এম শিওর এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এন্ড এভরিবডি ওয়ান্টেড টু নো মোর। সো ভালো থাকবেন, আপনাদের সাথে আবার কোনো দেখা হবে নেক্সট কোন পর্বে, আর অবশ্যই আমাদেরকে জানাবেন কোন একটা স্পেসিফিক টপিকে যদি চান। আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমার কাছে মনে হয় যে আমাদের যে কারণে আমরা ওয়াক টু সেনিটিটা ফাউন্ড করছি এবং যে কারণে আমরা এনআরবি কানেক্টিভি আমরা যে কারণে করছি, আমাদের কনসেপ্ট ছিল এটাই যে মানুষ যেন তার চিন্তা ভাবনা বাইরে থেকে এসে নতুন নতুন জিনিসগুলো আমাদেরকে বলে, শেয়ার করে, এবং আমরা যেন একটা নতুন একটা জায়গা থেকে আবার ফ্যাক্ট গুলো মানুষকে দেখাতে পারি। এটা নতুন কোন ফ্যাক্ট না, আসলে এগুলো সবই এক্সিস্টিং, বাট উই ডোন্ট টক অ্যাবাউট ইট। একদম মানে আমরা যেন সামনে আনি যে কথাগুলো জীবনের সত্যিকার মানে ধ্রুব সত্য। অনেক অনেক কিছু পড়াশোনা করি, নদীর সাথে যখন করি অনেক কিছু শেখা যায়, তখন বলছে অনেক কিছু যে এরকম ধ্রুব সত্য, এটা আসলে আমাদের জীবনের সাথে লেগে আছে, কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলি না। এখন আসলে সময় আসছে কথা বলার, যেখানে সুযোগ আছে এই কথাগুলো জেনে আপনার লাইফে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের জীবনও সুন্দর করতে পারবেন, অন্যদেরকেও কিছু প্রজেক্ট করতে পারবেন। আমরা মনে করি যে ওয়াক টু সেনিটি এবং এনআরবি কানেক্টিভি এই ধরনের কাজগুলো করব। Whatever thing you want to do combinedly, we really welcome everyone.
যারা নাকি আমাদের সাথে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। প্লিজ আমাদের ওয়ার্ক টু সেরেনিটি পেজে আপনারা ফলো করতে পারেন। এরকম আপনাদের আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করেন ওয়ার্ক টু সেরেনিটি ফেসবুক পেজে এবং এনআরবি কানেক্টিভি পেজে, সো দ্যাট আপনারা দেখতে পারবেন যে আসলে কতটা বেশি রিফ্লেকশন হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ধন্যবাদ। এভরিবডি। ধন্যবাদ।